আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা জানান। আগের লাইভটা একটু কেটে দিলাম টেকনিক্যাল প্রবলেমের জন্য। ওখানে হচ্ছে মনে হচ্ছিল সাউন্ড একটু ডিস্টার্বিং হচ্ছে, সো আমি ওই লাইভটা কেটে নতুন লাইভে স্টার্ট করলাম। সো আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ফেনু আপু, রেজওয়ানা। পরিচিত মানুষদের লাইভে দেখলে একটু সাহস লাগে, মনে হয় যে যাক একটু নোন পিপলদের সামনে কথা বলতেছি। তো একটু রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপ এবং চ্যাট বক্স যা আছে আমাদের গ্রুপগুলোতে, আর হচ্ছে যারা আপনারা অ্যাডমিন মডারেটর আছেন, একটু কষ্ট করে হচ্ছে ক্লাসের লিঙ্কটা হচ্ছে শেয়ার করে দিবেন, তাহলে সবার জয়েন করতে একটু ইজিয়ার হয়ে যাবে। সো যারা হচ্ছে আমাকে জানেন চেনেন তারা জানেন যে হচ্ছে আমি আসলে একটু ইনফর্মালি ক্লাসগুলো নেই। তো এখন হচ্ছে কি আসলে কথাটা বললাম এই জন্য একটু আগে বলা শুরু করেছিলাম। আমার একজন লক্ষ্মী মডারেটর আছে, ও হচ্ছে আমাকে বলছিল যে আপু পেজ থেকে লাইভে যাবেন নাকি গ্রুপ থেকে। তো আমিও ফার্স্টে ভাবলাম যে পেজ থেকে যাব, পরে মনে হলো যে না, পেজে কমফোর্টেবল লাগতেছে না, গ্রুপ থেকেই যাই। তা আমি বললাম যে পেজ থেকে যেতে খুব একটা ইচ্ছা করতেছে না, কারণ পেজ থেকে গেলে হচ্ছে অনেক মানুষ দেখে, সো ওখানে হচ্ছে একটু বেশি ফর্মাল ভাবে কথা বলাটা হয়তো ভালো হবে। সো পেজ থেকে যেতে যাচ্ছি না। তারপরে হচ্ছে বললো যে আপু একটু ফর্মালি সুন্দর করে বসে টসে ক্লাস নিয়েন, তাহলে হচ্ছে কিছু দেখতে ভালো লাগবে বা সবাই একটু স্মার্টলি নিবে। আচ্ছা, কথাটা অবশ্যই সত্য, কিন্তু আসলে হচ্ছে আমি দেখলাম যে আমি যদি তার থেকে একটু ডিফারেন্ট হয়ে যাই, তখন হচ্ছে আমার ক্লাসের কোয়ালিটি বা আমার মানে ক্লাসের কন্টেন্ট চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমার মাথা সারাক্ষণ স্ট্রেস কাজ করে যে আমাকে দেখতে কেমন লাগতেছে, আমাকে কে কি ভাবতেছে। তো ওই ভাবনার জন্য হচ্ছে খুব ডিস্টার্বিং হয়ে যায়। সেই জন্য হচ্ছে আমি চেষ্টা করেও পারলাম না, যেভাবে ছিলাম সেভাবেই চলে আসলাম। সো যদি হচ্ছে কারো দেখে মনে হয় যে এই মহিলা তো অগোছালো কেন, বা এই মহিলা হচ্ছে একটা লাইভে এসে ক্লাস নিচ্ছে কিন্তু এরকম হচ্ছে ঘরোয়া লুকে কেন, তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিকজ হচ্ছে কি আমি আসলে ইনফর্মালি হচ্ছে আসলে ক্লাসগুলো নিতে একটু বেশি কমফোর্টেবল ফিল করি। দোয়া করবেন যেন হচ্ছে প্রফেশনালিজম হচ্ছে একটু একটু করে গেইন করে ফেলতে পারি। যাই হোক, তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে আজকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা নিয়ে হচ্ছে একটু ডিসকাস করব। তো এখন আমাদের ডিসকাশনের ম্যাটেরিয়াল কি হবে একটু হচ্ছে দেখি। আমাদের সবচেয়ে সহজ যে বইটা আছে ডিসকাশনের ম্যাটেরিয়ালের জন্য সেটা হচ্ছে গাইনি দত্ত বই, ঠিক আছে। এই বইটা হচ্ছে আমরা আসলে ডিসি দত্ত's টেক্সট বুক অফ গাইনোকোলজি। এটা একদম বাচ্চাকাল থেকে আমরা সবাই পড়ে আসতেছি, তাই না? একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে, ফার্স্ট ইয়ার না হোক থার্ড ইয়ার থেকে শুরু করে সবাই গাইনি অফসের বই বলতে এই বইটাকে কিনে নেয়। একটা সময় ছিল যে এই বইটা আসলে অত বেশি রিচ ছিল না ইনফরমেশনসে, তখন এই বইটাকে আসলে টিচাররা খুব একটা পছন্দ করতেন না। বাট বর্তমানে এই বইটা যথেষ্ট রিচ, মোটামুটি হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশন লেভেল একটা মোটামুটি চলার মতো একটা বই। বাট এটার চাইতে অনেক ভালো ভালো বই আছে। এই বইটাকেই যে হলো 100% ফোকাস করে ফোকাসে রেখে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের এক্সামস গুলো হয়, নো, এরকম কিছুই না। কথাটা বললাম এই জন্যে যে অনেকে ভাবে যে দত্ত পড়লেই বুঝি হচ্ছে সবকিছু হচ্ছে হয়ে যাবে, দত্ত পড়লেই বুঝি আমার সব প্রিপারেশন হয়ে যাবে, আমি আজীবনের জন্য একদম হচ্ছে গিয়ে পাকাপোক্ত হয়ে যাব। বিষয়টা এরকম না। বিকজ হচ্ছে দত্ত থেকে আপনার বেসটা স্ট্রং হবে, ভিত্তি হবে, কিন্তু ভিত্তি স্ট্রং হওয়ার পরে অনেক পলিশড নলেজ দরকার। সেই পলিশড নলেজ গুলোর জন্য আপনার আরো অনেক বই, আরো অনেক গাইডলাইন্স এবং হচ্ছে সর্বোপরি আরো অনেক আপডেটস এর সাথে পরিচিত থাকতে হবে। তো সেগুলো হচ্ছে টাইম টু টাইম হয়ে যায়। কিন্তু যদি হচ্ছে আমাদের ভীতি নড়বড়ে থাকে, আমি যদি সরাসরি কক্ষ এবিসিডি থেকে হচ্ছে এক একটা শব্দ হচ্ছে আসলে বানাতে না পারি, আমার যদি হচ্ছে গিয়ে প্রত্যেকটা লাইন বানাতে কষ্ট হয়ে যায়, তখন হচ্ছে খুব স্বাভাবিক যে আমি আসলে প্যারাগ্রাফ লিখতে পারবো না, তাই না? সো পলিশিং নলেজ হচ্ছে আস্তে আস্তে হয়ে যায়, কিন্তু বেস নলেজটা সবারই হচ্ছে খুব দরকার। সো এই জন্য হচ্ছে কথাগুলো এই পর্যন্ত বললাম যে অনেকেই হচ্ছে দেখবেন, আমি জানি অনেক জুনিয়র ডক্টররা দেখবেন, স্পেশালি ইন্টার্ন ডক্টররা বা হচ্ছে যারা কিনা ট্রেনিং করছেন তাদের জন্য বললাম, দত্ত বইটা হচ্ছে আমাদের সবারই আসলে পড়া উচিত। এখন যদি আমি এরকম মনে করি দত্ত হচ্ছে আমি ভালো করে পড়বো না, আমি অন্য জেফকট বা হচ্ছে হাই রিস্ক বা ডিউহার্স্ট কারেন্ট এছাড়া আর অনেক বই আছে, অন্য বইগুলো ভালো করে পড়ি, তাহলে এটা আসলে একটা কঠিন কাজ হয়ে যায়। কারণ এটা হচ্ছে একেবারে আমার ছোটবেলায় যেমন আদর্শ লিপি পড়তাম, আমার বই বাংলাতে পড়তাম, টেলস কি বলে ইংলিশ ফর টুডে পড়তাম, ওরকম হচ্ছে বইয়ের মতো হচ্ছে দত্ত।
একদম মানে ইজি একটা বই এবং হচ্ছে খুবই সহজে হচ্ছে আয়ত্তে আনা যায় এরকম একটা বই। সো এইটা যখন আপনার একটা জানা থাকবে, পড়া থাকবে, তখন আপনার অন্য বইগুলো ধরতে ইজি হবে। আপনি যদি প্রথমে একটা কঠিন বই পড়তে চান, দেখবেন হচ্ছে অনেক ইনফরমেশন মাথার উপর দিয়ে উবে যাবে, বিকজ ওখানে একটা জিস্ট লেখা থাকে। যেমন হচ্ছে আমি একটু বলি, ডিউহার্স্ট একটা বই আছে, যে বইটাতে হলো ফিজিওলজিক্যাল চেঞ্জেস, প্রেগনেন্সি, এই টাইপের চ্যাপ্টারগুলো খুব সুন্দর, খুবই সুন্দর, কিন্তু ওগুলো এত বেশি শর্টকাটে, এত বেশি মানে কনসাইজ লেখা, যার জানা থাকবে তার ওইটা পড়ে একটা রিভিশন হবে। তবে হচ্ছে কি, এটা পোস্ট গ্রাজুয়েশন যারা ফাইনাল দিবে তাদের জন্য বলছি, ঠিক আছে? তাদের হচ্ছে খুব একটা আরাম আরাম একটা ফিলিং হবে। কিন্তু যেই মেয়েটা পার্ট 1 দেওয়ার জন্য পড়ছে, বা যে মাত্র হলে এমবিবিএস লেভেলে আছে, তার জন্য এটা খুবই কঠিন একটা বই। তাই হচ্ছে কি, যখন আপনি সহজটা পড়া থাকবে, আপনার কঠিনটা পরে ধরতে সহজ হবে। তাই এই জন্য হচ্ছে বলছি, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হচ্ছে ট্রেনিং এ আছে আপু, কি কি বই কিনবো? তো অবশ্যই হচ্ছে আপনি বই কিনবেন, বই কেন কিনবেন না? কিন্তু বই যাহাই কিনেন না কেন, আপনার তত্ত্বের নলেজটা হচ্ছে সবার আগে দরকার। একটা রিডিং পড়া থাকলেও এটা আপনাকে অনেক সুন্দরভাবে সামনে আগাতে হেল্প করবে, ঠিক আছে? সেইটা হচ্ছে একটা ছোট্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আরেকটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি, সেটা হচ্ছে লেটেস্ট এডিশনের একটা বিষয় আছে। দেখেন, আপনাদের হচ্ছে অনেকের কাছেই দত্ত বই আছে না? আপনি এডিশন মিলান, বেশিরভাগেরই কাছে আপনি পুরানো এডিশন পাবেন। কেন? এই যে আমি যে বইটা নিয়ে এখন ক্লাস নিতে বসলাম, এই বইটা আমি গতকালকে প্রথম কিনেছি। এই বইটা হচ্ছে অ্যাকচুয়ালি নতুন এডিশন এসেছে, বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি। আর আগে কেনা উচিত ছিল, কিন্তু আমার দরকার হয়নি, তাই আমি গতকালকে ফার্স্ট টাইম হচ্ছে কিনলাম। তো এখন হচ্ছে নিউ এডিশন বইয়ের অনেক একটা বড় ইস্যু হলো, যখন আপনি নিউ এডিশন বই থেকে পড়বেন, খুব সম্ভাবনা থাকবে আপনার নলেজটা আপডেটেড থাকবে। আপনার পুরানো হচ্ছে যেসব চেঞ্জ আসে নতুন নতুন, সেগুলো কিছুটা হলেও নিউ এডিশন বইয়ে অ্যাড করা থাকে, সব না হলেও। সো আপনি অবশ্যই হচ্ছে যখন চাইবেন যে সবার সাথে তাল মিলিয়ে চলতে, যুগের সাথে হচ্ছে কি নিজেকে অ্যাডভান্স রাখতে, অবশ্যই আপনার একদম আপডেটেড নলেজটাই আপনার জন্য দরকার হবে। সো এই জন্য হচ্ছে যারা পুরানো বই থেকে পড়েন, বা ধরেন হচ্ছে আপনি টাইম টু টাইম হচ্ছে নিজেকে আপডেট না রাখেন, তাহলে কিন্তু আপনি আসলে বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যারা পুরানো এডিশন বই নিয়ে এখনো আছেন, তাদেরকে বলবো পুরানো এডিশন বই ভুলে গিয়ে নতুন এডিশন বইয়ের দিকে হচ্ছে চলে আসেন। কারণ পুরানো এডিশন বই আপনাকে হচ্ছে কিন্তু আসলে সামনে আগাতে হেল্প করবে না, কিছু কিছু ক্ষেত্রে পিছাই দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল সেকেন্ড কথা। থার্ড হচ্ছে একটা কথা বলবো, সেটা হলো যে প্রত্যেকটা জিনিস পড়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু মাথায় রাখবেন। সবার জন্য বলছি যে প্রথম পড়াটা হয় আমাদের সবসময় হচ্ছে গল্পের মতো, যে একটা গল্পের বই পড়লাম একদম ওরকমই প্রথম পড়াটা হয়, একটু ইলাবোরেটেড পড়া, একটু ডিটেইল পড়া। কিন্তু সেই ডিটেইল পড়াটা নিয়ে পরীক্ষার হলে গিয়ে সবসময় হচ্ছে প্রেজেন্ট করা যায় না। তাই পরীক্ষার আগের পড়াটা কিন্তু একটু কনসাইজড হয়। কিন্তু যখন আপনার ডিটেল পড়া থাকবে, তখনই পরীক্ষার আগে আপনি এটাকে খুব আরাম করে সুন্দর করে কনসাইজ করতে পারবেন, বা অন্যকে কনসাইজ করে দিলেও সেটা ধরতে পারবেন। কিন্তু যদি আপনার প্রথমে পড়াটাই না থাকে, তখন হচ্ছে এই পড়াটা, এই প্রিপারেশনটা খুবই সুপারফিশিয়াল হয়। যেমন হচ্ছে আমরা একটা নলেজের পিরামিড নিয়ে মাঝে মাঝে আলোচনা করি, কখনো সুযোগ থাকলে করবো। যারা মেডিকেল এডুকেশন নিয়ে পড়াশোনা করে তারা জানে, বা এটা হচ্ছে গিয়ে যখন আপনারা বিভিন্ন এডুকেশন রিলেটেড ওয়ার্কশপে যাবেন, তখন ইন ফিউচার হয়তো দেখবেন বা অনেকেও দেখেছেন যে পিরামিড নিয়ে আমরা একটা কথা বলি, ঠিক আছে? তো সেই পিরামিডের বিষয়টা কি থাকে, যে পিরামিডের হচ্ছে বেসটা একরকম, আর সুপার একদম যে অ্যাপেক্সটা থাকে সেটা কিন্তু হচ্ছে খুবই ন্যারো থাকে, তাই না? তো জিনিসটা হলো আমাদের নলেজের কয়েকটা ডেপথ ভার্সন আছে। যত হচ্ছে আপনি ভালো জানবেন, তত আপনার নলেজটা ডিপে যাবে। আপনি যদি কম জানেন, আপনার নলেজটা হচ্ছে সুপারফিশিয়াল থাকবে। তো এই যে যখন আপনি এলাবোরেটেড একটা বিষয় না জেনে সরাসরি হলো শর্টকাটে করতে যান, তখন আপনার নলেজটা কিন্তু সুপারফিশিয়াল হয়। আর সেই সুপারফিশিয়াল নলেজটা কিন্তু বেশি দিন লাস্ট করে না, উবে যায়। দেখেন, এটা হচ্ছে আমাদের ওইদিকে বিসিপিএস একটা ওয়ার্কশপ ছিল, প্রফেসর তাহমিনা ম্যাডাম খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটা শুনে আমার খুবই ভালো লেগেছে। ম্যাডাম বলছিলেন যে এই যে তোমরা যদি সুপারফিশিয়াল মানে আমাদের সারফেস ওয়াটার আর ডিপ ওয়াটারের মধ্যে পার্থক্য কি? সারফেস ওয়াটার হচ্ছে উবে যায়, তাই না? একটু গরম পড়লে সেটা হচ্ছে বাষ্প হয়ে উড়ে যায়। কিন্তু ডিপ ওয়াটার কিন্তু হচ্ছে বাষ্প হয়ে উড়ে না। ঠিক তেমনি যখন আপনার নলেজটা সারফেস নলেজ থাকবে, সেটা হচ্ছে কয়েকদিন পরে উবে যাবে, সেটা লাস্ট করবে না। আপনার হচ্ছে সেখান থেকে কিছু সিনথেসিস করতে হলে, সেইখান থেকে কোনো নলেজ অ্যাপ্লাই করতে হলে আপনি কিন্তু পারবেন না। কিন্তু যখন আপনার নলেজটা ডিপ হবে, আপনার নলেজটা সহজে উড়ে যাবে না। তো এই কথাটা আমার না, এটা হচ্ছে কি ম্যাডাম স্যারদের কথা, এবং এটা হচ্ছে যারা মেডিকেল এডুকেশন নিয়ে কাজ করে তাদের কথা। তো কথাগুলোতে এমনি এমনি তৈরি হয় না। তাই এই জন্য হচ্ছে আমি সবসময় চাই যে আপনারা সবাই যারা আমাদের গ্রুপে আসেন,
তারা যেন হচ্ছে মোটামুটি আপনার পর্যায়ে যতটুকু ডেপথে জানা সম্ভব ততটুকু ডেপথে জেনেই হচ্ছে আপনারা সামনের দিনগুলোতে যান। আমি আপনাদেরকে শর্টকাটে আগানোর অনেক ব্যবস্থা করে দিতে পারি, বিকজ শর্টকাটে হচ্ছে আগাতে গেলে সেটা আসলে খুব সহজ এবং সেটার জন্য হচ্ছে খুব বেশি আমাদেরকে এফোর্ট দিতে হয় না। কিন্তু হচ্ছে আমরা সেই দিকটাতে একেবারেই ফোকাসে না রেখে ইলাবোরেটেড পড়ার দিকেই হচ্ছে আপনাদেরকে বেশি এমফেসিস দেই এবং ইলাবোরেটেড পড়াটা আপনাদেরকে পড়তে সাহায্য করি। রিজন কি? রিজন একটাই, যেন হচ্ছে আপনার নলেজ লেভেলটা হচ্ছে ডিপ হয়। ঠিক আছে? সো একই কথা অনেকবার করে রিপিট করছি, জাস্ট এমফাসিসের মানে আপনাকে ইম্পর্টেন্স বোঝানোর জন্য যে আসলে কেন আপনি একটা টেক্সট বই পড়বেন, টেক্সট বুক ওরিয়েন্টেড হচ্ছে পড়াশোনা আপনি চর্চা করবেন। এখন আসলে টেক্সট বুকে কি সবকিছু থাকে? একটা ইম্পর্টেন্ট বিষয় হলো টেক্সট বুকটা হচ্ছে দেখেন এই বইটা এডিশন হয়ে এসেছে, আপডেট হয়ে এসেছে মাত্র, কিন্তু এটার নেক্সট এডিশন কবে আসবে? নিশ্চয়ই একটা কয়েকটা বছর গ্যাপে আসবে। তো সেই কয়েক বছর কিন্তু অনেক আপডেটস চলে আসবে। সেই আপডেটসগুলো জানার জন্য কিন্তু আপনি আবার হচ্ছে আপনাকে আরো অনেক কিছু ঘাটাঘাটি করতে হবে। এখন সেই আপডেটেড নলেজটা জানা কার জন্য প্রয়োজন? ধরেন হচ্ছে আপনার যে সাবজেক্ট, মনে করেন আপনি গাইনি অপশন মানুষ বা আপনি এন্ডোক্রাইনের মানুষ বা আপনি মেডিসিনের মানুষ, আপনার সাবজেক্টের আপডেট অবশ্যই আপনার জানা থাকা প্রয়োজন। তো আপনি আপনার সাবজেক্টের আপডেটগুলো নিয়েই হচ্ছে, এগুলো খুব একটা কঠিন কাজ না। এই যে দেখেন এখন তো অনলাইনের যুগ, বিলাসের পর সবকিছু অনলাইন হয়ে গেছে। তো এখন অনলাইনের যুগে হচ্ছে অনেক কিছু সার্চ দিলেই পাওয়া যায়। আমি মাঝে মাঝে দেখি অনেকে আমাকে বলে কি মেসেজ পাঠায় যে আপু আমার ফেসবুক নাই, বা ফোন করে বা অনেকের হাজবেন্ডের আইডি থেকে যোগাযোগ করে যে হচ্ছে আমার ফেসবুক নাই, আমি কিভাবে ক্লাস করব, ফেসবুক ছাড়া কি ক্লাস করা যাবে না? তো হচ্ছে গিয়ে তখন বিষয়টা হলো ফেসবুক হচ্ছে না থাকা আসলে বা থাকার মধ্যে কোনো মানে ফেসবুক আমার আছে এটা যেমন কোনো প্রাইডের বিষয় না, বা ফেসবুক নাই এটাও কোনো প্রাইডের বিষয় না। বিকজ হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হচ্ছে নির্দিষ্ট একটা লিমিট আছে। আপনি এখন কোন জিনিসকে কিভাবে ইউটিলাইজ করেন সেটা টোটালি আপনার ইচ্ছা। তো আপনি যদি ফেসবুককে হচ্ছে আপনার একাডেমিক কাজে সার্ভ করার জন্য ইউজ করেন, আপনি দেখবেন সেটা আপনি খুব সাকসেসফুলি হচ্ছে করতে পারবেন। ঠিক আছে? তো এখন ফেসবুকে কিন্তু প্রচুর হচ্ছে পেজ ফলো করে রাখা যায়। আপনি WHO বলেন, ইউনিসেফ বলেন, এশরে বলেন বা ASRM বলেন, হোয়াট এভার যা বলেন না কেন, আপনি RCOG বলেন, ACOG বলেন, আপনি চাইলে ফলো করে রাখতেই পারেন। সেখানে রেগুলার আপডেটস ওরা ফেসবুকে দেয়, সেই আপডেটস আপনার চোখের সামনে আসতে পারে। আর যদি হচ্ছে আপনি চান ওদের ওয়েবসাইট ফলো করতে পারেন, অ্যাপ হচ্ছে ডাউনলোড করে রাখতে পারেন, অনেক কিছু করতে পারেন। বাট আমার কাছে ফেসবুক খুব একটা ইজিয়ার অপশন মনে হয়। এবং ফেসবুকে একটা ব্যাপার আছে, শুধু ফেসবুক কেন, সোশ্যাল মিডিয়া সবকিছুতে একটা ব্যাপার আছে যে আপনি যে সকল জিনিসপত্র হচ্ছে সার্চ দিবেন ঘুরে ফিরে সেগুলো আপনার সামনে আসবে। আপনি কুকিজ যদি অ্যাকসেপ্ট করে রাখেন, দেখবেন সিমিলার ম্যাটারগুলো হচ্ছে আপনাকে সাজেশনে দিচ্ছে, বা আপনি হোয়াটসঅ্যাপেও এগুলো পাচ্ছেন, আপনি হচ্ছে ইউটিউবেও পাচ্ছেন, সবখানে আপনি ঘুরে ফিরে এগুলো পাবেন। এটা কিন্তু ট্রু। সো এই কথাগুলো বলছি এই জন্য যে আপনারা যারা হচ্ছে একটু নিজেকে একটু হচ্ছে আপডেটেড রাখতে চান, একটু হচ্ছে পছন্দ করেন এগুলা করতে, তারা এই অভ্যাসগুলা হচ্ছে সাথে রাখতে পারেন, তাহলে আপনার উপকার হবে। এগুলো আমাকে কেউ শিখাই দেয়নি, এগুলা হচ্ছে আমি চলতে চলতে শিখেছি। বাট আমার যেটা শিখতে হয়তো 1 বছর 10 বছর লেগে যায়, সেটা আমি চেষ্টা করি 1 মাসে 1 দিনে হচ্ছে অন্য কাউকে হচ্ছে ডেলিভার করে ফেলতে। অর্থাৎ আমি হচ্ছে আমার ভিতরে যতটুকু আছে সম্পূর্ণ উজাড় করে দিয়ে সবাইকে জানানোর চেষ্টা করি। এবং আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, অনেকেই আমি জানি, কিন্তু এই জন্য কথাটা বললাম যে আমি যতটুকু জানি আমি ততটুকু সবাইকে জানাতে চেষ্টা করি, যতটুকু জানি একদম যেই লেভেল পর্যন্ত জানি। হ্যাঁ, দোয়া করবেন যেন আস্তে আস্তে আরো বেশি জানতে পারি, সেটা ভিন্ন ইস্যু। বাট আমি যে সেশনগুলো নিব বা ক্লাসটা এখন নিব, যদি এখানে আপনার মনে হয় যে পড়াশোনায় কোনো গ্যাপ আছে বা হচ্ছে কি কোনো রকম হচ্ছে পয়েন্ট মিসিং হচ্ছে, সেটা অবশ্যই আমাকে ধরাই দিবেন। আমি খুশি খুশি হচ্ছে আপনার পয়েন্টটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, সো আমরা এখন PCOS নিয়ে যে বলা শুরু করবো তার আগে এতগুলা কথা বলার কি কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এখন খুবই হচ্ছে একটা অ্যালার্মিং একটা টপিক। বিকজ হচ্ছে আপনি যদি আউটডোরে চেম্বার করতে বসেন, আপনার কাছে দেখবেন 80% পেশেন্ট আসবে হচ্ছে ইয়াং লেডি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। আপনি যদি একটা মেডিকেল কলেজে বা একটা হোস্টেলে হচ্ছে যদি একটা সার্ভে করেন, আপনি দেখবেন হচ্ছে অনেক একদম মোটামুটি অর্ধেকের মতো মেয়েরা হচ্ছে আপনার PCOS এ ভুগতেছে। এবং হচ্ছে কি তারা হয়তো মেনস্ট্রুয়াল কোনো প্রবলেমে ভুগতেছে বা তারা ইনফার্টিলিটির কোনো একটা প্রবলেমে ভুগতেছে। আপনি যদি আপনার ফ্যামিলির আশপাশে তাকান, ফ্রেন্ড সার্কেলে দেখেন, নিজের ফ্যামিলিতেই দেখেন না কেন, আপনি PCOS এর কত কত পেশেন্ট পাবেন। তো এখন এটা এমনই একটা অ্যালার্মিং টপিক এবং হচ্ছে এটা রেগুলার হচ্ছে কি আপডেটেড হচ্ছে। এখনো হচ্ছে আমরা কিছু প্রেসক্রিপশন পাই যেখানে হচ্ছে কি এখনো অনেক আগের যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটা ফলো করে আগাচ্ছে। এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে এবং পেশেন্টের হচ্ছে ভালো করতে হলে কিছু কিছু জিনিস অবশ্যই আমাদের রেগুলার আপ টু ডেট থাকা দরকার। PCOS এর সোসাইটিও আছে আলাদা। সো এই PCOS নিয়ে হচ্ছে অবশ্যই একটা আপডেটেড নলেজ আমাদের দরকার।
তো এখন আসেন আমরা কার জন্য সেশনটা নিচ্ছি তার উপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে ডেলিভার করব। তো এখন হচ্ছে এখানে যেহেতু সবাই ক্লাসটা করার সুযোগ থাকছে, একদম একদম একটা ইন্টার্ন ডক্টর বলেন, একটা আন্ডার গ্রাজুয়েট ডক্টর বলেন, কিংবা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, অথবা পার্ট 1 দিবে এরকম এক্সামিনই, অথবা পার্ট 2 দিবে, মিড টার্ম দিবে, এমসিপিএস দিবে, ডিজিও দিবে, অথবা কিছুই দিবে না, এমনিতেই হচ্ছে সে অলরেডি ক্লিনিক্যাল প্র্যাকটিসে আছে, একটু রিকল করার জন্য আসছে। অনেক লেভেলের ডক্টররা হচ্ছে আজকে সেশনটা করবে। তো এখন হচ্ছে কি আমরা সেশনটা হচ্ছে আজকে নিব এই অপশন গাইনি দত্ত বই থেকে, যেন প্রত্যেকটা যারাই ক্লাস করবে সবাইকে যেন আমরা সার্ভ করতে পারি। খুব কঠিন কথাবার্তা বললে জুনিয়ররা উপকৃত হবে না, আবার খুব বেশি হচ্ছে সহজ বললে সেটা কেউই হচ্ছে গিয়ে খুব একটা উপকার পাবে না। আপনারা সময় খরচ করে ক্লাস করবেন এবং আমিও সময় খরচ করে আপনাদের সেশন নিব। অবশ্যই হচ্ছে হাবজাব নিব না, চেষ্টা করব যেন ফ্রুটফুলি কিছু নিতে পারি। তবে হ্যাঁ, একটা কথা বলি, পিসিওএস নিয়ে হচ্ছে আমি আজকে যে সেশনটা নিব সেটা আমি দত্ত বইকে ফোকাস করে নিব, কিন্তু আজকের পরে আমি আরেকটা সেশন নিব যেটা হচ্ছে গিয়ে লাগবে আপনার একটু সিনিয়রদের। যেমন ধরেন যারা আজকে সেশনটা হচ্ছে সবার জন্য উপকারে আসবে, স্পেশালি যারা পরীক্ষার্থী আছে তাদের সবার জন্য এফসিপিএস পার্ট 1 দিবেন, কিংবা হচ্ছে কি আপনি একটা এমবিবিএস লাইফে পড়ছেন, হোয়াটএভার, সবার জন্য এন্ট্রান্স এক্সাম দিবেন, বা হচ্ছে আপনি ট্রেনিং এ আছেন, সবার জন্য। বাট যখন হচ্ছে আপনি একটু হাটকে চিন্তা করবেন যে আমি এখন একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে চাই, তাদের জন্য হচ্ছে আমি আরো একটা সেশন নেব যেখানে প্রত্যেকটা গাইডলাইনের সমষ্টি করে আমি একটু সহজ করে প্রেজেন্ট করার চেষ্টা করব। সো এই সেশনটা আরেকদিন হবে। আজকে আমরা দত্তটাকে ফোকাস করে পড়বো। আজকে দত্তের বাহিরে আমি একটা কথাও বলবো না, হয়তো এক দুইটা কথা প্রসঙ্গে চলে আসতে পারে, বাট আজকে আমাদের টার্গেট থাকবে আমরা আগে পিসিওএস এর ভিত শক্ত করব, আমরা আগে বেসিকটা জানবো। যখন আমি বেসিক জানবো তখন আমি ওটা অলংকৃত করার জন্য অনেক কিছু ইনফরমেশন অ্যাড করতে পারি। সো আজকে আমরা বেসটা শুনি, আজকে আমরা আমাদের একটা রেগুলার একটা বেস নলেজ তৈরি করি, তারপরে হচ্ছে আমরা নেক্সট সেশনে ইনশাল্লাহ ডিটেইলে এবং একটু আপডেটেড নলেজে যাব। ঠিক আছে? আচ্ছা, লাইভে কিন্তু মানুষ এখন অনেক কম, আর অনেক মানুষ কিন্তু থাকার কথা, অন্তত 200-250 জন কিন্তু থাকার কথা ছিল। এত কম মানুষের প্রেজেন্সের রিজন কি আমি বুঝতে পারছি না। সো একটু সবাইকে রিকোয়েস্ট করবো যারা হচ্ছে কি আমাদের অ্যারোমা ব্যাচে আছেন, একটু সবাইকে হচ্ছে বলেন দ্রুত ক্লাসে আসতে। সো আমরা নতুন বই থেকে পড়াচ্ছি, যদি কারোর কাছে নতুন বই না থাকে অসুবিধা নেই, যেই বই আছে সেই বই নিয়ে বসেন। যদি হচ্ছে দেখেন ইনফরমেশনে কোনো গ্যাপ থাকতেছে বা মিলতেছে না, তখন হচ্ছে কি আপনি একটু নোট ডাউন করবেন যে এইখানে ইনফরমেশনটা একটু ভিন্ন আছে। ঠিক আছে? আচ্ছা, শুরুতে হচ্ছে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা কমেন্ট সেকশনে দিবেন। ঠিক আছে? সো বলেন দেখি, পিসিওএস আর পিসিওডি, হ্যাঁ, এই দুটার মধ্যে পার্থক্য কি একটু বলেন দেখি। কেউ বলতে পারলে বলেন। উত্তর মিলতে হবে, নট ইম্পর্টেন্ট, আপনি চেষ্টা করেন। চেষ্টা করেন, কেউ এখন বলতে চেষ্টা করেন নাই কিন্তু। সিনড্রোম আর ডিজিজ, ওকে। আর কেউ? আচ্ছা, একটা সিনড্রোম একটা ডিজিজ, ওকে। এটা নিয়ে হচ্ছে আপনারা চ্যাপ্টারের লাস্টে বুঝতে পারবেন প্রশ্নটা আমি কেন করেছি। আচ্ছা, আমি লিখে লিখে বলবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, স্টার্টিং এ হচ্ছে আমরা একটু এভাবে লিখি, পিসিওএস মানে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। আচ্ছা, এখন হচ্ছে দেখেন, ওভারিয়ান সিনড্রোম হতে পারে, ওভারি সিনড্রোমও হতে পারে, একই কথা। ওকে। আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে আগে একটা সময়, আজকে থেকে যদি 5-7 বছর 10 বছর আগের বই আপনি খুব ঘাটেন, তখন সেখানে হয়তো একটু ডিফারেন্ট ইনফরমেশন পেতে পারেন। আমরা পুরানো বিষয়ে যাব না, বিকজ আমরা এখন হচ্ছে গিয়ে থিসিস করতে যাচ্ছি না বা পিএইচডি করছি না, আমরা হচ্ছে রেগুলার বিষয়টা নিয়ে পড়বো। সবচেয়ে বড় কথা হলো, একটা রিপ্রোডাক্টিভ এইজে যদি হচ্ছে মহিলাদের সবচেয়ে কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার কোনটা জিজ্ঞেস করি আমি, উত্তর হবে পিসিওএস। রিপ্রোডাক্টিভ এইজের সবচেয়ে কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তার মানে যেহেতু আমরা অপসেট গাইনি মানুষ, আমরা রিপ্রোডাক্টিভ এজ নিয়ে ডিল করি, তাই হচ্ছে আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট।
আবার একইভাবে যারা এন্ডোক্রাইনোলজি নিয়ে পড়াশোনা করে তাদের জন্য সেম ওয়েতে ইম্পর্টেন্ট। কেন? বিকজ তারা হলো এন্ডোক্রাইন, মোস্ট কমন এন্ডোক্রাইন একটা ডিসঅর্ডার, তার ফিমেল মহিলা যখন তার কাছে আসবে পিসিওএস নিয়ে আসবে। আবার দেখেন যারা ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করে তাদেরকেও পিসিওএস নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হয়। আবার যারা হচ্ছেন ভবিষ্যতে ধরেন হচ্ছে মানে এই পেশেন্টগুলো পরবর্তী লাইফে অনেক সময় কার্ডিয়াক পেশেন্ট হয়ে যায় বা ম্যালিগনেন্ট পেশেন্ট হয়ে হচ্ছে অনেক সময় যায়। আস্তে আস্তে আগাচ্ছি। মোট কথা পিসিওএস হচ্ছে সবগুলা ডিসিপ্লিনের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। তো আজকে শুধু গাইনোপসের মানুষই পড়বে নো, আজকে সবার জন্য হচ্ছে এটা লাগবে, ঠিক আছে? তো পিসিওএসটা হচ্ছে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল আর পলিজেনিক কন্ডিশন। দেখেন কিছু কিছু লাইন দেখবেন বইয়ে মোটা মোটা অক্ষরে লেখা থাকে, এই মোটা মোটা অক্ষরগুলো যারা পরীক্ষার্থী তাদের জন্য এমফাসিস দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তো মাল্টিফ্যাক্টোরিয়াল একটা ডিজিজকে আমরা তখনই বলি যেখানে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর রিলেটেড থাকে, ঠিক আছে? সেটা মাল্টিফ্যাক্টোরিয়াল অ্যান্ড পলিজেনিক কন্ডিশন। তো এইখানে হচ্ছে একটা জিনের ডিসরেগুলেশন হয়, জিনটার নাম হচ্ছে CYP11A। এটা নিয়ে হচ্ছে অনেক ডিটেল কথাবার্তা আমরা আপডেটেড সেশনে বলবো, আজকে না। ওকে, একটু হচ্ছে মার্ক করে রাখেন যে এটা নিয়ে আমরা ডিটেল কথাবার্তা আপডেটেড সেশনে জানবো। ওকে, তো ডিসরেগুলেশন অফ দ্য CYP11A জিন এটা হয়। তো এই জিনটার ডিসরেগুলেশন হলে ঘটনা কি ঘটে? ঘটনা হচ্ছে একটা এনজাইমের আপরেগুলেশন হয়। একটা কথা দেখবেন আমাদের এন্ডোক্রাইনে বা হরমোন রিলেটেড কথাবার্তায় আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন এই দুটো শব্দ খুব আসে। আপ রেগুলেশন মানে যখন হঠাৎ করে সেটা কোনো কারণে বেশি বেশি কাজ করা শুরু করে। তো এনজাইম যখন আপ রেগুলেটেড হবে তার মানে সে কাজকর্ম বেশি বেশি করা স্টার্ট করবে। তো এখন এই কোন এনজাইম আপ রেগুলেশন হয়? এনজাইম আপ রেগুলেশন হয় যেগুলো অ্যান্ড্রোজেন বায়োসিনথেসিসের পাথওয়েতে কাজ করে। অ্যান্ড্রোজেন আমরা জানি সেক্স হরমোন যেগুলা থাকে, একটা হচ্ছে ফিমেল সেক্স হরমোন আছে আর মেল আছে। তো এখন যেগুলো অ্যান্ড্রোজেন সেটা অ্যাকচুয়ালি মেল প্রিডমিনেন্ট সেক্স হরমোন, ঠিক আছে? তো অ্যান্ড্রোজেন বায়োসিনথেসিসের যে পাথওয়ে গুলা থাকে প্রত্যেকটা পাথওয়েতে প্রত্যেকটা স্টেপে অনেক এনজাইম কাজ করে। তো সেই অ্যান্ড্রোজেন সিনথেসিসের পাথওয়েতে যখন যে এনজাইমগুলো লাগে সেই এনজাইমগুলো আপ রেগুলেশন হয়ে যায় এই জিনটার ডিসরেগুলেশনের জন্য। তাহলে একটু এখানে এইটুকু ইনফরমেশন থেকেই দেখেন আমরা মাথায় ঢুকাই ফেলতে পারতেছি। তার মানে পিসিওএস এর মহিলাদের অ্যান্ড্রোজেন হচ্ছে সিনথেসিস একটা ভেজাল হয়, বেশি বেশি হয়, তাই না? ইয়েস, সমস্যাটা এখান থেকেই শুরু, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এটিওলজিক্যাল ফ্যাক্টর। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই জিনটা হচ্ছে যদি আপনার এসবিএতে জিজ্ঞেস করে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিন। সেকেন্ড আরেকটা জিন আছে যে জিনটাও হচ্ছে ইনভলভ থাকে, সেটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর জিন, এবং সেটা থাকে হচ্ছে 19p13.2। এইভাবে হচ্ছে আপনার ক্রোমোজোমের লোকেশনটার নাম থাকে, ঠিক আছে? অর্থাৎ 19 নাম্বার ক্রোমোজোমের শর্ট আর্মে থাকতেছে, ঠিক আছে? যাই হোক, আপনি জাস্ট মনে রাখেন এটা হলো 1 নাম্বার জিন, এটা 2 নাম্বার জিন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর জিনের লোকেশন। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটিওলজি পড়ে ফেললাম। এখন হচ্ছে আসেন আমরা ডায়াগনোসিসে যাব। তো ডায়াগনোসিস হচ্ছে কি একটা সোসাইটি আছে, একটা হচ্ছে ASRM, আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন, আর একটা হচ্ছে এশরে হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি অফ হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজি। ওরা হচ্ছে কি জয়েন্টলি হচ্ছে ডিসাইড করলো যে ডায়াগনোসিস করার জন্য কয়েকটা স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকা দরকার। সো ক্রাইটেরিয়াগুলোর নাম দেওয়া হলো রটারডেম ক্রাইটেরিয়া, ঠিক আছে? এই নামটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রটারডেম ক্রাইটেরিয়া। তো রটারডেম ক্রাইটেরিয়া হচ্ছে এটা এশরে ASRM উভয় পক্ষ একটা জয়েন্টলি হচ্ছে আসলে একটা মানে সম্মতিতে তখন হচ্ছে ক্রাইটেরিয়াটা ফিক্স করা হলো। তো ক্রাইটেরিয়াতে হচ্ছে 3টা জিনিস রাখা হয়েছে। একটা হলো মেনস্ট্রুয়েশনের প্রবলেম, সেটা কি মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি। 2 নাম্বার হচ্ছে গিয়ে হাইপার অ্যান্ড্রোজেনিজমের সিমটম অর ফাইন্ডিং, ঠিক আছে? আচ্ছা, এই যে এই 3টা শব্দ 3টা লাইন কিন্তু আপনি পুরানো বই একটু ডিফারেন্ট পাবেন, ঠিক আছে? আমরা নতুন বইটাকে ফোকাস করব, এখানে যেভাবে লেখা আছে এই কথাগুলো আমরা মনে রাখবো। তাহলে মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস, তারপরে সিমটম আর ফাইন্ডিংস অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম, এবং হচ্ছে ফাইনালি PCOS মানে পলিসিস্টিক ওভারিজ অন আলট্রাসোনোগ্রাফি। তাহলে দেখেন প্রথমটা হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, যেটা আপনি হিস্ট্রি থেকেই শুনলেন। এরপরটা হলো সিমটম অ্যান্ড ফাইন্ডিংস অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম। তাহলে কিছু হচ্ছে পেশেন্ট হিস্ট্রি থেকে বলবে, কিছু আপনি এক্সামিন করে পাবেন। আর আরেকটা হচ্ছে PCOS, এটা আপনি খালি চোখে দেখতেও পাবেন না, এটা আপনি হিস্ট্রি থেকেও বুঝবেন না, এটার জন্য একটা আলট্রাসাউন্ড আপনার লাগবে। তাহলে এই PCOS ডায়াগনোসিস করার জন্য একটা সিঙ্গেল ইনভেস্টিগেশনও যদি প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার আলট্রাসোনোগ্রাফি, ঠিক আছে? এখন 3টা কি একত্রে থাকা জরুরি? নো, 3টা থেকে যে কোনো 2টা থাকলেই হচ্ছে আপনি
পিসিওএস বলতে পারবেন। এই জন্য খেয়াল করবেন আল্ট্রাসাউন্ড করে যখন হচ্ছে কারো পিসিওএস আসে তখন সনোলজিস্টরা নিচে লিখে দেয় বায়োকেমিক্যাল কোরিলেশন হচ্ছে নিডেড বা ক্লিনিকো প্যাথোলজিক্যাল হচ্ছে কোরিলেশন ইজ নিডেড, তাই না? বিকজ একটা আল্ট্রাসাউন্ডে পলিসিস্টিক ওভারি দেখে হচ্ছে ঝম্পাস করে ভয় পেয়ে পিসিওএস ডায়াগনোসিস করা কিন্তু যাবে না। আপনি কোয়ারিতে পিসিওএস লিখতে পারেন, বিকজ তার সাথে তার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি অথবা হাইপার অ্যান্ড্রোজেনিজমের সাইন সিমটম কিন্তু আসতে হবে। কারণ রিপ্রোডাক্টিভ এজে অনেকেরই কিন্তু মাল্টিসিস্টিক ওভারি থাকে, যেটা অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারির আন্ডারে পড়ে না, ঠিক আছে? তো এখন পিসিওএস এর যে এই তিনটা ফিচার সাথে তুলনা করলে আর কোনো ডিডি হতে কি পারে? ইয়েস পারে। 1 নম্বর ডিডি হচ্ছে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, 2 নম্বর ডিডি হচ্ছে আসবে আপনার থাইরয়েড ডিসফাংশন, এরপর হচ্ছে কি হাইপার প্রোল্যাক্টিনেমিয়া এবং হচ্ছে কুশিং সিনড্রোম। এই তিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডিডি। এখানে একটু বলে দিই রিলেট করে, যেহেতু আজকে ক্লাসটা আমি সবার জন্য নিচ্ছি। যারা এফসিপিএস পার্ট 1 দিবেন তাদের সিঙ্গেল বেস্ট বা এমসিকিউতে যেমন এগুলা রিলেটেড, আবার হচ্ছে যারা আপনার মিড টার্ম দিবেন বা ফাইনাল দিবেন তাদের হচ্ছে যখন লং কোয়েশ্চেন বা এসে কিউ আসে তখন সিমিলার হচ্ছে সিনারিওতে আপনার এগুলা ডিডি আকারে কিন্তু চলে আসে, ঠিক আছে? সো এই চারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার ডিডি, ওকে? তার মধ্যে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া আমরা গাইনি চ্যাপ্টার 28-এ কিন্তু ডিটেল পড়ে থাকি, ঠিক আছে? আরেকটা কথা রিলেট করে বলে দিই, থাইরয়েড ডিসঅর্ডারের মধ্যে মহিলাদের ক্ষেত্রে আমাদের হাইপো আর হাইপার দুটাই তো হতে পারে, তাই তো? হাইপোথাইরয়েডিজমটা হচ্ছে বেশি কমন এবং যাদের হাইপোথাইরয়েডিজম থাকে তাদের অ্যাসোসিয়েটেড হাইপার প্রোল্যাক্টিনেমিয়া কিন্তু থাকে। এটা একটা ওদের ভাই বোনের সম্পর্ক, একজন আসলে আরেকজন কোত্থেকে জানি চলে আসে, ঠিক আছে? সো এখন দেখেন যখনই আপনি পিসিওএস এর এরকম সিমটম তিনটাকে মিলাতে পারতেছেন তিনটাকে, তখন হচ্ছে আপনি পিসিওএস কনফার্ম লিখার আগে এই সামনের কোয়ারিটা বাদ দেওয়ার আগে এইগুলো এক্সক্লুড করে নিতে হবে। এক্সক্লুশন যখন হয়ে যাবে তখন আপনি ফাইনালি পিসিওএস আলহামদুলিল্লাহ বলতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে এটা যে খুব কমন, হ্যাঁ ইয়েস ভালোই কমন, বাট ইনসিডেন্সটা তারপর যদি আমি ধরি মাত্র 0.5 থেকে 4%। আমার পার্সোনালি মনে হয় এটা আরো বেশি হবে এখন, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আসেন সবচেয়ে বেশি কিন্তু রিপ্রোডাক্টিভ এজেই হয়। এখন রিপ্রোডাক্টিভ এজটা হচ্ছে মনে করেন 15 থেকে 45 এরকম একটা রেঞ্জ আছে। বেশিরভাগই এটা হচ্ছে ইয়াং রিপ্রোডাক্টিভ এজে হয়, মানে একটু এই দিকে বেশি থাকে, এইদিকে হচ্ছে একটু কম থাকে, ঠিক আছে? তো এখানে তিনটা ফিচারের মধ্যে হাইপার অ্যান্ড্রোজেনিজম এটাই হচ্ছে আমাদের কি ফিচার। তাহলে তিনটাই ইম্পর্টেন্ট, বাট কি কোনটা? চাবি হচ্ছে এই একটা, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো এখন হচ্ছে কি দেখেন আমি একটু আগে যেটা বললাম যে শুধুমাত্র পলিসিস্টিক ওভারি যার থাকে, পলিসিস্টিক অ্যাপিয়ারিং ওভারি, ঠিক আছে? পাও মানে পলিসিস্টিক অ্যাপিয়ারিং ওভারি, দেখে মনে হচ্ছে ওভারিগুলো পলিসিস্টিক দেখতে ওভারি হইলে সেটা পিসিওএস কিন্তু না, বিকজ পিসিওএস বলার জন্য আপনার পলিসিস্টিক ওভারির সাথে এই দুইটা থেকে যে কোনো একটা আপনার সাথে থাকতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এখন থেকে যদি আলট্রাসোনোগ্রামে পলিসিস্টিক ওভারি দেখি, ঝম্পট করে পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিস করে অজ্ঞান হয়ে যাওয়া যাবে না, সাথে অবশ্যই ক্লিনিক্যাল কোরিলেশন করে ইনভেস্টিগেশন করে তারপরে কনফার্ম হতে হবে, ঠিক আছে? তাই এখন আসেন ডিফারেন্ট ফেনোটাইপ। এই যে পলিসিস্টিক অ্যাপিয়ারিং ওভারির কথা বলা আছে, এটা কিন্তু আপনার আগের এডিশন বইয়ে ছিল না। আমি প্রত্যেকটা পড়ার সময় বলে দিব যে কোনটা আগের এডিশন বইয়ে নাই আর কোনটা বর্তমান এডিশনে আছে। এখন হচ্ছে নেক্সট আমাদের কিন্তু মেলোডি এমব্রায়ার ক্লাস শুরু হয়েছে এবং জুলাই থেকে ফাইনালি আরো ভালো করে শুরু হবে ইনশাআল্লাহ। এবং এবার আমরা গাইনিটাকে হচ্ছে আগে পড়াবো এবং তখন কিন্তু আমরা সব নতুন এডিশন বই থেকেই পড়াবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। এখন দেখেন ডিফারেন্ট ফেনোটাইপস আর এই যে ফেনোটাইপ দিয়েছে ডিফারেন্ট, এটাও কিন্তু হচ্ছে পুরানো এডিশন বইয়ে ছিল না, নতুন এডিশন বই অ্যাড করেছে। তো এখন দেখেন ফেনোটাইপ হচ্ছে আপনার বলা হচ্ছে একটা হলো ক্লাসিক পিসিওএস, যেটা ওখানে তিনটা ক্রাইটেরিয়া সবগুলাই প্রেজেন্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে অনেক সময় দেখা যায় আলট্রাসোনোগ্রামে কোনো ফাইন্ডিংস আমরা পাচ্ছি না, পলিসিস্টিক ওভারি পাচ্ছি না আমরা আলট্রাসোনোগ্রামে, ঠিক আছে? আবার হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার হাইপার অ্যান্ড্রোজেনিজম আছে প্লাস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমও আছে, কিন্তু হচ্ছে মহিলার হচ্ছে ওভুলেশন হচ্ছে, ঠিক আছে? মানে তার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস নাই। আবার মনে করেন কারো ইরেগুলার সাইকেল পলিসিস্টিক ওভারি কিন্তু হাইপার অ্যান্ড্রোজেনিজম নাই, মানে মোট কথা হচ্ছে কি অনেক রকম থাকতে পারে। ক্লাসিক হচ্ছে যার তিনটা সিমটমই থাকবে, বাট অনেকের হচ্ছে কি সব থাকে না, একটা থাকে তো একটা থাকে না, এই হলো কথা, ওকে? আচ্ছা, এখন আসেন হচ্ছে প্যাথোলজিতে হলো দেখেন এইখানে প্রথম যে লাইনটা লেখা আছে এটা পুরানো বই ছিল না, সেটা হচ্ছে AEPCOS, এর মানে হলো অ্যান্ড্রোজেন এক্সেস অ্যান্ড পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ঠিক আছে? এটাই হচ্ছে আমার মেইন প্যাথোলজি। আমরা তো একটু আগে বললাম যে আমার কি ফিচার কোনটা,
কি ফিচার হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম, এটাই হচ্ছে বেশি সমস্যা। মোট কথা হচ্ছে ওভারি হচ্ছে একটা মহিলা মানুষের জিনিস, কথা নেই বার্তা নেই ওভারি ফাজিলটার মনে হয়েছে আমি এখন ব্যাটা হমু। তো সে যখন নিজেকে ব্যাটা হওয়ার চেষ্টা করতেছে, চিন্তা ভাবনা করতেছে, টমবয় হতে যাচ্ছে, গ্যাঞ্জামটা তখনই লাগতেছে। ঠিক আছে, এটা হচ্ছে সহজ কথা। সো পিসিওএস ডায়াগনোসিস করার জন্য আমাদের ক্লিনিক্যাল যেমন হচ্ছে গিয়ে আই শার্প থাকা লাগবে, তার সাথে আমাদের ল্যাবও কিন্তু ভালো থাকা লাগবে। বিকজ ল্যাবের ইনভেস্টিগেশন যদি ঠিক মতো না হয় আপনি আসলে ভুলভাল রিপোর্ট পাবেন। ঠিক আছে, আচ্ছা। সো আবার হচ্ছে যেটা বললাম যে পিসিওএস হচ্ছে গিয়ে আপনার হয়তো আল্ট্রাসোনোগ্রামে হচ্ছে আপনার পলিসিস্টিক ওভারি বললো, বাট 10 থেকে 25% মহিলার নর্মালি কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স ছাড়াই পলিসিস্টিক ওভারি শো করতে পারে। সেটা হচ্ছে একটা পিসিওএস দেখে ওভারিতে লাফালাফি করে আমরা অজ্ঞান হব না। ঠিক আছে, এখন আসেন এই যে পলিসিস্টিক ওভারি বলতেছি, এই পলিসিস্টিক অ্যাকচুয়ালি জিনিসটা কি, কয়টা সিস্ট থাকলে আমি পলিসিস্টিক বলতেছি। তো একটা ওভারি দেখতে মোটামুটি এরকম এলিপ্টিক্যাল, মানে ডিম্বাশয় মানে ডিমের মতো একটা শেপ। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে আপনার পলিসিস্টিক ওভারি বলতে হলে ওর চেহারাটা কেমন হবে, 12 অথবা আরো বেশি, অন্তত 12টা বা তার চেয়ে বেশি পেরিফেরালি অ্যারেঞ্জড সিস্ট থাকতে হবে। ঠিক আছে, এক একটা ওভারিতে, মানে মনে করেন এই ওভারিতে হচ্ছে 12টা, আবার এই ওভারিতে 12টা, এরকম। এবং প্রত্যেকটা হচ্ছে গিয়ে সিস্ট হচ্ছে আপনার 12টা বা তার চেয়ে বেশি, এবং এইটুকুন ওভারিতে যখন পাশাপাশি 12টা সিস্ট হচ্ছে আঁকতে চাইবে, একটা একটা গায়ে গায়ে লেগে থাকবে। দেখে কি মনে হচ্ছে, পুতির মালার মতো মনে হচ্ছে না? ইয়েস, তখন হচ্ছে মনে হয় নেকলেস সাইন। ঠিক আছে, আমরা যে গলার মধ্যে নেকলেস পরি এক্স্যাক্টলি এরকম নেকলেস সাইনের মতো মনে হয়। ঠিক আছে, আর প্রত্যেকটার সাইজ কিন্তু এমন না যে একটা বড় একটা ছোট, ইন্ডি টিন্ডি, ইয়েস মাল্টিপল সাইজ হবে, বাট প্রত্যেকটাই সাইজ হবে 2 থেকে 9 মিলিমিটারের মধ্যে। ঠিক আছে, 9-এর বেশি কিন্তু হবে না। সো এটাই হলো ব্যাপার। তো এখন হচ্ছে কি, তাহলে একই সাথে 12 বা তার চেয়ে বেশি পেরিফেরালি অ্যারেঞ্জ এরকম সিস্ট থাকবে, পুটুস পুটুস করে একটা একটা গায়ে গায়ে লেগে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই হলো ব্যাপার। তো ইট ইজ দ্য টোটাল ফলিকল নাম্বার পার ওভারি হুইচ ইজ দ্য মোস্ট ডায়াগনস্টিক। এটাকে আমরা FNPO বলতেছি, মানে ফলিকল নাম্বার পার ওভারি, মানে এক একটা ওভারিতে কয়টা ফলিকল। সো পিসিওএস হচ্ছে খালি লিখে দিলেই হবে না, আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং এ বলা থাকতে হবে কোন ওভারিতে কয়টা ফলিকল আছে, যে লেফট ওভারিতে 12টা আর রাইট ওভারিতে 14টা, তাহলে হচ্ছে আপনি বলতে পারবেন ইয়েস এটা হচ্ছে আসলে পলিসিস্টিক ওভারি। এটা ছাড়াও অনেক সময় রিপোর্টিং অনেকভাবে হয়, তবে মোস্ট ডায়াগনস্টিক হচ্ছে টোটাল ফলিকল নাম্বার। রিপোর্টে অনেক কিছু লেখা থাকলেও আপনি যখন রিপোর্টটা দেখবেন আপনি টোটাল ফলিকল নাম্বারটার দিকে হচ্ছে বেশি তাকাবেন। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল প্যারামিটার হচ্ছে ওভারিয়ান ভলিউম। যখন হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেওয়া হয় ওখানে ওভারির ভলিউম কিন্তু লিখে, তো ওভারিয়ান ভলিউম যেটা সেটা খুব ইম্পর্টেন্ট আরেকটা প্যারামিটার, তবে এটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট মোস্ট ছিল কিন্তু আপনার টোটাল ফলিকলের নাম্বার। ঠিক আছে, তো ভলিউম কত হলে আমি ডায়াগনস্টিক ধরবো, ওভারি যখন মোটা সোটা হয়ে যাবে সেটা কত, ভলিউম যখন 10 বা তার চেয়ে বেশি হয়ে যাবে, এটা হচ্ছে আপনার ডায়াগনস্টিক। ঠিক আছে, বিকজ হচ্ছে ওভারি এত মোটা সোটা একটা মহিলা মানুষের ওভারি হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আসেন সারোগেট মার্কার কোনটা। সারোগেট মানে হচ্ছে ওর উপরে কিছু নাই। ঠিক আছে, এরকম সারোগেট মার্কার হচ্ছে আপনার AMH হচ্ছে অ্যান্টি মুলারিয়ান হরমোন। এই যে ছোট ছোট ফলিকল থাকে না, ওভারিয়ান ফলিকল থেকে অ্যান্টি মুলারিয়ান হরমোন রিলিজ হয়। যদি কারো অ্যান্টি মুলারিয়ান হরমোন মোর দেন 4.7 ন্যানোগ্রাম পার ml থাকে তাহলে সেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ফেলতে পারি। এই যে কথাগুলা এগুলা কোনোটাই পুরানো বই ছিল না, প্রত্যেকটা কথাই নতুন। সো আমি যেন আস্তে আস্তে বলতেছি যেন আপনার ধরতে সুবিধা হয়, তাহলে একটু রিকল করে ফেলি। তাহলে হচ্ছে আমার মোস্ট ডায়াগনস্টিক হচ্ছে গিয়ে কোনটা, মোস্ট ডায়াগনস্টিক হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড রিপোর্টে FNPO মানে ফলিকল নাম্বার পার ওভারি, এক একটা ওভারিতে কয়টা ফলিকল, 12 বা তার চেয়ে বেশি হলে আমি একদম ধরে নিচ্ছি PCOS। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে আমার ওভারিয়ান ভলিউম, এবং ওভারিয়ান ভলিউমটা হচ্ছে আমরা কিন্তু আল্ট্রাসাউন্ড যে করতেছি সেটা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডটাকে আমরা বেশি প্রেফার করতেছি। ঠিক আছে, নর্মালি আমরা TVS এর কথা বেশি বলি না, বাট ওভারিয়ান ভলিউম দেখতে আমরা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডকে বেশি প্রেফার করতেছি। যদি হচ্ছে সেটা 10 বা তার চেয়ে বেশি হয় সেটা একটা ডায়াগনস্টিক পয়েন্ট হয়ে যাচ্ছে। আর 3 নাম্বার সারোগেট মার্কার হচ্ছে আমার AMH অ্যান্টিমুলারিয়ান হরমোন, যদি মোর দেন 4.7 ন্যানোগ্রাম পার ml হয় এটাকে আমি একটা ডায়াগনস্টিক পয়েন্টে ফেলে দিচ্ছি। ঠিক আছে, আর তাহলে দেখেন কতগুলো নতুন ইনফরমেশন আমরা আলহামদুলিল্লাহ শিখলাম। এখন আসেন হিস্টোলজি। আচ্ছা, একটা ওভারির হচ্ছে কি যদি আমি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখি, ওর যে হচ্ছে গাটা, ওর গায়ের নাম হচ্ছে আমরা বলি ওর কাভারিংটার হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। সেম হচ্ছে গিয়ে আপনার টেস্টিসেও কিন্তু থাকে।
ঠিক আছে। আচ্ছা, তো টিউনিকা অ্যালবুজিনিয়া। তো এখন হচ্ছে আসেন এই টিউনিকা অ্যালবুজিনিয়াটা ঠিক হয়ে যাবে। বললাম না মহিলা ওভারি ব্যাটা হওয়ার চেষ্টা করতেছে, তো ব্যাটা মানুষের তো স্কিন একটু শক্ত হয়। সো সেও হচ্ছে ব্যাটা মানুষ হওয়ার চেষ্টা করতেছে, তাই স্কিনটা শক্ত হয়ে যাবে, গায়ের চামড়া মোটা করে ফেলবে, টিউনিকা অ্যালবুজিনিয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে। এবং হচ্ছে তার গায়ের মধ্যে অনেকগুলা ফলিকল থাকবে এবং প্রত্যেকটা হচ্ছে কি অ্যাকচুয়ালি বিভিন্ন স্টেজে থাকবে। আমরা জানি নর্মালি একটু রিকলে যাই যে আমরা যখন একটা ছোটবেলায় যে পড়তাম বা আপনারা এমব্রায়োতে পড়েন অলওয়েজই, যে হচ্ছে একটা ফলিকল ধাপে 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 ম্যাচিউর হয়, তাই না? যাই হোক, এখন এক একটা ম্যাচুরেশনের বিভিন্ন স্টেজ আছে। আবার যখন মিলিত মোড়ে টোরে যায় তখন সেটাকে আমরা বলি অ্যাট্রেসিয়া। তাহলে ম্যাচুরেশনের যে অনেকগুলো স্টেজ আছে, এক একটা স্টেজে থাকবে, আবার কতগুলো অ্যাট্রেসিয়াতেও থাকবে। অর্থাৎ বিভিন্ন বয়সে আপনি অনেকগুলো ফলিকল দেখতে পাবেন। এরপর ওভারিতে হচ্ছে আমাদের সেল থাকে, কি থাকে? থিকা সেল থাকে এবং গ্র্যানুলোসা সেল থাকে। আমি সবসময় মনে রাখি এইভাবে, গ্র্যানুলোসা গার্ল, একটু গার্ল টাইপ কথা আছে, তাই এটা মেয়ে মার্কা সেল। আর থিকা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি একটা ছেলে মার্কা সেল। ঠিক আছে। থিকা টি আছে টেস্টোস্টেরনের সাথে একটা মিল আছে, সেটা একটু ছেলে মার্কা সেল। যেহেতু হচ্ছে ওভারি ব্যাটা মানুষ হওয়ার ট্রাই করতেছে, তাই এখানে থিকা সেলের হাইপারট্রফি থাকবে। ঠিক আছে। এটাকে আমরা বলতেছি স্ট্রমাল হাইপারথিকোসিস। ওকে। আর এদের হচ্ছে এই পেশেন্টগুলা এত যখন চাপ নিচ্ছে, তুই ওভারি হয়েছিস বেটি হওয়ার জন্য, তুই ব্যাটা হওয়ার চেষ্টা করতেছিস, চাপের চোটে এদের ডায়াবেটিস ডেভেলপ করে যায়। এদের অনেকেরই ডায়াবেটিস মেলাইটাস থাকে ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে এটা হলো টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ক্লিনিক্যাল ফিচার। একটা পেশেন্ট প্রেজেন্ট করবে কিভাবে দেখেন। বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্টগুলো ওবেজ হয়, একদম হচ্ছে বেশিরভাগই ওবেজ হয়। ঠিক আছে। এবং এটা ইনক্রিজিং ওবেসিটি। মনে করেন আপনি 2010 সালে আপনি তাকে দেখেছিলেন, তার ওজন ছিল 57 কেজি। আপনি 2015 সালে পাইলেন 60 কেজি, এখন 2024 সালে হয়ে গেছে আপনার 80 কেজি। মানে আপনার ধাপে ধাপে হচ্ছে ওয়েটটা বাড়বে, ইনক্রিজিং ওবেসিটি। এবং এই ওবেসিটিটা হচ্ছে গাইনোকয়েড ওবেসিটি না, কিন্তু একটা মহিলা মানুষ সাধারণত আমরা বলি মহিলার হচ্ছে পাছা মোটা হবে, থাই মোটা হবে, বাট বেটা মানুষের কি মোটা হয়? ভুঁড়ি মোটা হয়। দেখবেন হাত পা গুলো চিকন চিকন, একদম প্যান্টের হচ্ছে পোর্সে পাটা চিকন কিন্তু পেটটা এরকম ফুলে আছে। এক্স্যাক্টলি মহিলা মানুষ যখন পিসিওএস এর মোটা হবে, তার এরকম ওবেসিটিটা হবে বেটা মানুষের মতো। তাহলে ওবেসিটিটা হবে অ্যাবডোমিনাল ওবেসিটি। ঠিক আছে। 50% আপনি অ্যাবডোমিনাল ওবেসিটি পাবেন। তার সাথে হচ্ছে কি তার মেনস্ট্রুয়াল হচ্ছে অ্যাবনর্মালিটি থাকবে। ঠিক আছে। 70% কেসে। এবং মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হচ্ছে কিরকম থাকতে পারে? কারো থাকবে হচ্ছে অলিগোমেনোরিয়া, কারো থাকবে অ্যামেনোরিয়া, কারো থাকবে এইউবি, অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। আবার অনেকে হচ্ছে প্রেজেন্ট করবে একদম ডিরেক্ট ইনফার্টিলিটি নিয়ে। ঠিক আছে। যেহেতু সে বুঝছেন তো, মানে সে তো বেটি মার্কা থেকে ব্যাটা মার্কা হয়ে যাচ্ছে, তাই সবকিছুতেই হচ্ছে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। প্লাস তার হচ্ছে পাশাপাশি মুখের মধ্যে একটু দাড়ি মুচকা যাবে, যেটাকে আমরা বলতেছি হার্সুটিজম, এবং তার সাথে মুখে একগাদা গোটা কাটি উঠবে, যেটাকে আমরা বলতেছি অ্যাকনি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার। আর হার্সুটিজম অ্যাকনি হচ্ছে আমরা 70% কেসে পাই। তাহলে মেনস্ট্রুয়াল প্রবলেম পাচ্ছে 70% কেসে, হার্সুটিজম অ্যাকনি পাচ্ছে 70% কেসে, আর ওবেসিটি অ্যাবডোমিনাল ওবেসিটি পাচ্ছি 50% কেসে। বিকজ এটা ইনক্রিজিং ওবেসিটি। প্রাথমিক পর্যায়ে হয়তো কেউ মেনস্ট্রুয়াল প্রবলেম নিয়ে আপনার কাছে আসলো, প্রথমে হয়তো তার একদমই এখনই ওবেসিটি ডেভেলপ করেনি, বাট কয়েক বছরের মধ্যে অবভিয়াসলি ডেভেলপ করে যাবে। হয়তো স্টার্টিং এ সে মেনস্ট্রুয়াল প্রবলেম নিয়ে আসলো বা ওবেসিটি নিয়ে আসলো, কিন্তু এখনো তার হার্সুটিজম এখনো ডেভেলপ করেনি, কয়েক বছরের মধ্যে দেখবেন ঠিকই ডেভেলপ করে গেছে। আবার অনেকে শুধুমাত্র মেনস্ট্রুয়াল প্রবলেম আর অ্যাকনি নিয়েও আসে। তাই প্রত্যেকটা প্রেজেন্টিং সিমটমকে হচ্ছে আমাদের মানে ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এগুলা হচ্ছে মেইন ফিচার। আর আদার ফিচারের মধ্যে আছে এলিভেটেড সেরাম অ্যান্ড্রোজেন, এলিভেটেড সেরাম আপনার মানে অথবা হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, এবং অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, এবং পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি। ঠিক আছে। দেখেন এখানে একটা কথা আমি একটু হাইলাইট করতে চাই, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। দেখেন আমরা কিন্তু অনেক সময় বলি না চুল পড়ে যাচ্ছে, তো অনেকের সব চুল পড়ে যাচ্ছে, আর অনেকে দেখবেন অ্যান্ড্রোজেনিক চুল পড়ে। কিরকম? এই যে আমি একটু দেখাই, আমাকে দেখলেই বুঝবেন। আমার কিন্তু হচ্ছে যেটা মনে হয় আমার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। ঠিক আছে। তাহলে কি আমার বিসিওএস আছে? আমার অ্যাকচুয়ালি বিসিওএস আছে বলা যাবে না, আমি এখন ইনভেস্টিগেশন করিনি নেই, বা হচ্ছে গিয়ে সিমটম ওরকম মিলে না। বাট হ্যাঁ, আমার হচ্ছে গিয়ে ওয়েট গেইন হচ্ছে অনেক, সো হতে পারে ডেভেলপ হয়ে যাচ্ছে। দেখেন এই যে দেখছেন, এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমি নিজেকে দিয়ে দেখাচ্ছি, দেখছেন এই যে এই দুই পাশে যখন টাক্কু হবে সেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। ঠিক আছে। কেন? বিকজ ছেলেদের হচ্ছে দেখবেন এই দুই পাশ থেকে হচ্ছে টাক পড়ে, আর মেয়েদের চুল পড়ে তো সব দিক থেকে পড়ার কথা। সো এটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া অনেকের থাকে। আবার অনেকের হয়তো ব্লাড টেস্ট যখন আপনি করবেন অ্যান্ড্রোজেন লেভেলটা হয়তো বেশি পাবেন। ঠিক আছে।
সো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলা কথা পড়ে ফেললাম, প্রত্যেকটা লাইনে লাইনে এখানে ইনফরমেশন। এখন আসলে মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিস এর মধ্যে যাব। তো মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিস তো আমরা বললামই অনেক ফর্মেট হতে পারে, অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া, আবার অনেকের অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। তো মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটির মধ্যে দেখেন অনেকের যাদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস থাকে তাদের টেস্ট করলে দেখা যায় অনেকেরই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এবং হচ্ছে তাদের কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক অনেক বেশি থাকে। ঠিক আছে, যেমন আমি আমার একটা পেশেন্টের কথা একটু বলি, নাম বলবো না অবভিয়াসলি। আমার পিসিওএস এর অনেক পেশেন্ট, রিজনটা হচ্ছে কি আমি একটা অ্যাস্থেটিক স্কিন সেন্টারের সাথে যুক্ত আছি, অ্যাস্থেটিক গাইনোকোলজির অংশটা আমি দেখি। তো সেখানে অনেক পেশেন্ট আসে হচ্ছে আপনার অ্যাকনে প্রবলেম, তারপরে হচ্ছে কি হার্সুটেশনের প্রবলেম, এগুলা নিয়ে, এবং হচ্ছে তারা হচ্ছে লেজার ট্রিটমেন্ট করতে বা এই ধরনের সমস্যার জন্য আসে। তো সেখানে ওদের হরমোনাল ইস্যুসটা হচ্ছে আমি হ্যান্ডেল করি। তো সেখানে হচ্ছে আমি এইভাবে অনেক পিসিওএস এর পেশেন্ট এমনিতেই ওখানে আমার দেখা পড়ে, প্রত্যেক সপ্তাহে অন্তত 4-5টা করে থাকে আর কি। প্লাস হচ্ছে আবার এমনিতেও মানে পিসিওএস নিয়ে হচ্ছে সবারই, এটা নট ফর আমি অনলি, যে কোনো সবারই পিসিওএস এর পেশেন্ট এখন একটু বেশি দেখা হয়, এত বেশি বেড়ে গেছে। সো আমি ওই পেশেন্টের কথা একটু গল্প করে বলি। ওর হচ্ছে গিয়ে মানে এখন পর্যন্ত মানে ওর পিরিয়ড যখন থেকে স্টার্ট হয়েছে এখন পর্যন্ত কখনোই রেগুলার পিরিয়ড ছিল না, এবং হচ্ছে ওর কিন্তু প্রথম দিকে আপনার সব রিপোর্ট নর্মাল আসতো, নর্মাল মানে একদম নর্মাল, কিচ্ছু আসতো না, খালি ওর পিরিয়ডের ইরেগুলারিটিস ছিল এবং হচ্ছে অ্যাকনির প্রবলেম প্রকট ছিল। বয়স কিন্তু বেশি না, এখন তার বয়স হচ্ছে 23 বছর। সো হচ্ছে এখন এসে তার এতদিনে, এবং তার হচ্ছে আস্তে আস্তে ব্লাড প্রেশার বাড়া শুরু করলো। এখন তার ফুল ব্লোন পিসিওএস, সব ফিচার্স তার মধ্যে আছে, ক্লাসিক পিসিওএস এর ফিচার তার মধ্যে আছে। তার ফাস্টিং লিপিড প্রোফাইল লেভেল হচ্ছে অসম্ভব বেশি, মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। 900 হচ্ছে তার টোটাল কোলেস্টেরল, এবং হচ্ছে ওর কিন্তু দেখা যায় একবার পিরিয়ড স্টার্ট হলে মানে ইউবিটা এত ভয়ঙ্কর যে ওর 92 দিন 92 দিনও টানা পিরিয়ড চলে, এরকম অবস্থা হয়। ঠিক আছে, তো পিসিওএস হচ্ছে কি আসলে খুবই ইন্টারেস্টিং, মানে এক এক পেশেন্ট এক একভাবে হচ্ছে কি প্রেজেন্ট করে। তাই এই জন্য যারা হচ্ছে কি আমরা পরীক্ষা পড়াশোনা করবো বা লিখবো বা প্র্যাকটিক্যালি পেশেন্ট দেখবো বা নিজেরাও হচ্ছে নিজেদের ফ্যামিলিতে হচ্ছে কি দেখবো, তখন হচ্ছে এই সিমটম গুলাকে কখনোই হচ্ছে ইগনোর করবো না, কারণ হয়তো এখন ডেভেলপ করে নেই, সামনে ডেভেলপ করবে, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, স্পেশালি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস যার থাকে, হয়তো আপনি ওষুধপাতিতে ম্যানেজ করেই রাখলেন, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকে, যেখান থেকে কিনা পরবর্তীতে ডায়াবেটিস হবে এবং কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে। ও যেটা বলতেছিলাম, যে কথাটা যেন উঠলো, এই যে মেয়েটার কথা বললাম, ওর কিন্তু এখন ফুল ব্লোন টাইপ 2 ডায়াবেটিস এবং ওর কিন্তু ব্লাড প্রেশার সবসময় 160/100 থাকে এখন, এই হচ্ছে ওর অবস্থা। আচ্ছা, এবার হচ্ছে আসেন অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা কিভাবে বুঝি, এটা হলো এক ধরনের স্কিন চেঞ্জ। স্কিনে এই চেঞ্জটা হয় টোটালি ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। তার মানে পিসিওএস ছাড়াও যাদের হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে তাদের এরকম স্কিন চেঞ্জ হবে, স্কিনটা হচ্ছে ঠিক হয়ে যায় এবং হলো একদম কালচে কালচে হয়, পিগমেন্টেড, কালারটা হয় হচ্ছে গ্রে ব্রাউন। দেখেন আমরা অনেক সময় বলি না, চালে হরমোনাল ইমব্যালেন্সের জন্য মোটা হয়ে কালো হয়ে গেছে, ওই কালোটা একদম কালোও না, কেমন যেটা একটা ম্যাটা ম্যাটা কালো, এবং হচ্ছে স্কিনটা একদম ঠিক হয়ে যায়, ধরলে মনে হয় কি একদম কোনো পাতলা ভাবটাই নেই, কেমন জানি একদম মোটা মোটা একটা স্কিন হয়ে যায়। ঠিক আছে, এবং এটা কিন্তু সারা শরীরের স্কিন না, এটা স্পেশালি হচ্ছে ঘাড়, নেপ অফ দ্য নেক, তারপরে হচ্ছে ইনার থাই, মানে থাইয়ের ভিতরের দিক, স্পেশালি কুচকির দিক দিয়ে হচ্ছে দেখলে ওদিকটা বোঝা যায়, তারপর হচ্ছে গ্রোয়েন, আর হচ্ছে এক্সিলা। ঠিক আছে, এইগুলা হচ্ছে খুব হয়। এই যে রিসেন্টলি হচ্ছে একটা, মানে রিসেন্ট না বেশ কয়েকদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে কোনো একটা ব্লগার হচ্ছে তার ভূগোল দেখায় দেখায় বলতেছে আমার ভূগোল দেখছেন কত ফর্সা কত সুন্দর, এসে যাই হোক, তখন আমার মনে হচ্ছে যে বেটি একটু ইনসুলিন রেজিস্ট্যান্স হলে বুঝতে সুন্দর ভূগোল বের হয়ে যেত, ভূগোল দেখায় দেখায় লাইফ করার কি আছে। যাই হোক, সো এইগুলা হচ্ছে এলাকা যেগুলা কিনা হচ্ছে আপনার কালো হবে ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটা মোটেও হচ্ছে কি তার ওষুধপাতি দিয়ে খুব কাজ হবে এরকম না, রেজিস্ট্যান্স না কমলে এগুলা হচ্ছে ইমপ্রুভ করবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আসেন হেয়ার এন্ড সিনড্রোম। এটা কি? এটা হচ্ছে কি আপনার পিসিওএস এ খুবই ক্যারেক্টারিস্টিক একটা জিনিস। হাই এইচ এ দিয়ে হয় আপনার হাইপার অ্যান্ড্রোজেনিজম, আই এর মানে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর এন মানে হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এই তিনটা হচ্ছে একত্রে আমরা পিসিওএস এর পেশেন্টগুলোতে পাই। সো এই প্রবলেমটার জন্য এরা আসলে অ্যাস্থেটিক স্কিন কেয়ার সেন্টারে যায়, ওখানে গিয়ে লেজার করে ফর্সা হয়, তারপরে হচ্ছে গিয়ে স্কিনের যত্ন নিয়ে অনেক কিছু ইউজ করে একই প্রবলেম যায়, লোম টোম ফালায়, স্কিনটা হয়তো ফর্সা বানায়, বাট আসলে কি প্যাথোলজি যাচ্ছে না। এই জন্যই হচ্ছে অ্যাস্থেটিক ডার্মাটোলজির সাথে অ্যাস্থেটিক গাইনের খুব ইম্পর্টেন্ট একটা রোল আছে, বা এন্ডোক্রাইনের, বিকজ সে যদি এগুলা আন্ডারলাইন প্যাথোলজি কারেকশন না করে উপর দিয়ে সুন্দর হয়ে কিন্তু হবে না। ঠিক আছে,
আচ্ছা, এরপর আসেন যদি আপনি পিসিওএস এ ইন্টারনাল এক্সামিনেশন করেন তাহলে হচ্ছে আপনি পিভি করলে আর কি আপনি বায়োল্যাটারাল এনলার্জ সিস্টিক ওভারি হয়তো পাবেন, বাট যেহেতু পেশেন্টগুলো আসলে মোটা থাকে তাই অনেক সময় পিভি করে এগুলো আসলে পাওয়া যায় না। ঠিক আছে, আচ্ছা সো গেল। এখন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এই যে আমরা এই ক্রাইটেরিয়াকে কি বলেছিলাম, নাম বলেছিলাম রটারডাম ক্রাইটেরিয়া। এটা কিন্তু শুধুমাত্র রিপ্রোডাক্টিভ এজের মহিলাদের জন্য। যদি অ্যাডোলেসেন্স এজ হয় তাদের জন্য কিন্তু এই ক্রাইটেরিয়া একেবারেই খাটবে না। কেন? বিকজ তাদের ক্ষেত্রে হচ্ছে ক্রাইটেরিয়া টোটালি ভিন্ন। তো এই ক্রাইটেরিয়াটা এখন একটু পড়ে ফেলি। পিসিওএস হচ্ছে অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে কি বুঝবেন? আচ্ছা, সেটা হলো তাদের ক্ষেত্রে ডায়াগনোসিসটা পুরাই ভিন্ন। দেখেন একটু মন দিয়ে হচ্ছে আমরা শুনবো। পিসিওএস অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে আমি কখন ডায়াগনোসিস করব? যখন অল দ্য 3 ক্রাইটেরিয়া আর প্রেজেন্ট। ঠিক আছে, 3টা ক্রাইটেরিয়া প্রেজেন্ট থাকতে হবে এবং মিনিমাম অফ 3 ইয়ার্স পোস্টম্যান আর কি। অর্থাৎ মনে করেন কারো পিরিয়ড হয়েছে ফার্স্ট টাইম 13 বছর বয়সে, ঠিক আছে, 16 বছর পর্যন্ত আপনি তাকে কোনো কিছুর মধ্যে ফেলবেন না। 16 বছর পরে মানে 3 বছর পার হয়ে গেছে মেনার্কি হওয়ার, তারপরে যদি এই ফিচার্সগুলো তার মধ্যে আসে তখন আপনি পিসিওএস এ ফেলবেন। কেন? বিকজ একটা মানুষের যখন পিরিয়ড হয় ফার্স্ট টাইম বাচ্চা মেয়েটার, তার অ্যাডজাস্ট হতে কিন্তু টাইম লেগে যায়। তাই প্রথম 3 বছর হচ্ছে আমরা কোনো প্যাথোলজির আন্ডারে তাকে কিন্তু ফেলবো না। ঠিক আছে, আচ্ছা, আর তাদের জন্য হচ্ছে ওভারিয়ান ভলিউম একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। ঠিক আছে, ওভারিয়ান ভলিউম এবং হচ্ছে এটা কিন্তু অবশ্যই অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম, এটা কিন্তু টিভিএস না। ঠিক আছে, এটা হচ্ছে ওদের একটা ভালো ক্রাইটেরিয়া। ওভারিয়ান ভলিউম যদি মোর দেন 10 ml হয়। ঠিক আছে, আচ্ছা, এবং টিনেজার হচ্ছে গিয়ে একবার দেখে ডায়াগনোসিস করে আমরা ফেলবো না। টিনেজ বয়সে আমাদের রিঅ্যাসেসমেন্ট লাগবে, একটা হচ্ছে ইন্টারভেল দিয়ে দিয়ে। ঠিক আছে, আচ্ছা, সো এই জন্য হলো ডায়াগনোসিস করার আগে আমাকে বেশ কয়েকবার দেখে ডায়াগনোসিস করতে হবে এবং ডায়াগনোসিস হওয়া মাত্রই তাকে ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, ডায়াগনোসিস হওয়ার আগে আপনি কিন্তু ট্রিটমেন্ট দিবেন না। ওকে, আচ্ছা, তাহলে 3টা ক্রাইটেরিয়া থাকতে হবে এবং হচ্ছে কি পোস্ট ম্যানার্কি হতে হবে এবং ওভারিয়ান ভলিউমটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ দেন নাম্বার অফ ফলিকল। ঠিক আছে, আচ্ছা, সো গেল আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু পড়লাম। তো এখন হচ্ছে ওভারিতে যখন আপনি পলিসিস্টিক পাচ্ছেন আল্ট্রাসাউন্ডে, আপনি দেখবেন ওখানে ওরা পিসিও লিখে দেয়, পিসিওএস কিন্তু লেখা যাবে না। এটাকে পিসিও না লিখে আমরা এরকমও লিখতে পারি পিএও মানে পলিসিস্টিক অ্যাপিয়ারিং ওভারিজ, অথবা আমরা লিখতে পারি পিসিওএম মানে পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি, অথবা সিম্পল পিসিও লিখে দিলেই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, সো পিসিও দেখলে লাফাই লাফাই পিসিওএস নো মিলানো যাবে না, কিন্তু দুইটা দুই জিনিস। ওকে, আচ্ছা, সো গেল। এখন আসেন আমরা এখন পড়বো হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, যেটা আমরা বলতেছি যে বেটামাইনসের হরমোনটা বেড়ে যাচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি ইন পিসিওএস। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি হয়, এক্সেসিভ অ্যান্ড্রোজেন হচ্ছে কি আসে। ঠিক আছে, এক্সেসিভ অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন কিন্তু আমার ছেলে মানুষের হরমোন, এটা কিন্তু মেয়েদের এত বেশি থাকার কথা না, বাট তাদের আসতেছে। তো এই এক্সেস অ্যান্ড্রোজেনের সোর্সটা কি, কোথা থেকে আসে? মজার ব্যাপার হলো এক্সেসিভ অ্যান্ড্রোজেনের সোর্স কিন্তু ওভারি। এই যে ওভারিটা বেটা মানুষ হওয়ার ট্রাই করতেছে, সো ওর থেকে আসতেছে। এরপরে হচ্ছে সাথে পার্টিসিপেট করতেছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং হচ্ছে আমার পেরিফেরিয়াল কনভার্সন। ঠিক আছে, 3টা জিনিস, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে ওভারি। ওভারি হচ্ছে বেশি বেশি আসলে সিক্রেশন করা স্টার্ট করে ফেলতেছে। ঠিক আছে, আচ্ছা, যখন হচ্ছে অ্যান্ড্রোজেন লেভেল বাড়া শুরু করলো ঠিক তখনই হচ্ছে ক্লিনিক্যাল অনেক ফিচার্স আসা স্টার্ট করলো। সেটা কি, একটা হলো ওবেসিটি হওয়া স্টার্ট করলো। ঠিক আছে, অর্থাৎ যে ওবেস তার অবশ্যই অ্যান্ড্রোজেন লেভেল বেশি থাকতেছে। তারপরে হচ্ছে গিয়ে একটা পর্যায়ে হার্সুটিজম আসা স্টার্ট করলো এবং একটা পর্যায়ে তার মেটাবলিক ডি অ্যারেঞ্জমেন্ট হওয়া স্টার্ট করে ফেললো। ঠিক আছে, এবং হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হলো এলএইচ লেভেলটা হচ্ছে অ্যাবনর্মালি বাড়া স্টার্ট করে দিল। ঠিক আছে, তাহলে দেখেন যখন আমার এক্সেসিভ অ্যান্ড্রোজেন আসতেছে হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া, তখন হচ্ছে মহিলা দেখতে ওবেস হচ্ছে, মহিলা দেখতে লোমশ হচ্ছে এবং মহিলার বডিতে মেটাবলিক অনেক সমস্যা তৈরি হচ্ছে। আর ওদিকে হচ্ছে আপনি লেভেল চেক করলে দেখবেন এলএইচ লেভেলটা অ্যাবনর্মালি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো দেখেন আমরা অনেক কিছু পড়লাম আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আসেন আরেকটা কথা, অ্যান্ড্রোজেনের মধ্যে অনেক রকম আছে। তার মধ্যে যদি 11 অক্সিজেনেটেড অ্যান্ড্রোজেন বেশি হয়, এটা কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসে, এটা কিন্তু ওভারি থেকে আসে না। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনার মেইনলি এই মেটাবলিক সিনড্রোমের জন্য হচ্ছে বেশি দায়ী। তাহলে মেটাবলিক সিনড্রোমের সাথে রিলেটেড অ্যান্ড্রোজেনটা হচ্ছে আমার অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন, যার নাম হচ্ছে 11 অক্সিজেনেটেড অ্যান্ড্রোজেন। ঠিক আছে, আচ্ছা, সো এই জন্য হচ্ছে একটা পিসিওএস এর পেশেন্ট যখন আমার কাছে আসবে, আমি কিন্তু তার বেস লাইন অ্যান্ড্রোজেন লেভেলগুলো আমাকে আপনাকে দেখতে হবে, না হলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে সে তার হলো আসলে কোথায় বেশি সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে বেস লাইন বায়োকেমিক্যাল টেস্ট ফর হাইপার অ্যান্ড্রোজেনিজম কোনটা? অ্যান্ড্রোজেন তো অনেক আছে, যেটা হলো বেস লাইন বায়োকেমিক্যাল টেস্ট হওয়া উচিত সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড্রোজেন
ইন্ডেক্স। এখন সবখানে এই টেস্টটা হয়তো হয়ও না, ঠিক আছে। তো ফ্রি অ্যান্ড্রোজেন ইন্ডেক্সটা কিভাবে হচ্ছে গিয়ে আসলে হিসাবটা করা হয়, এটা হচ্ছে গিয়ে আমরা টোটাল টেস্টোস্টেরন ডিভাইড বাই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন ইন্টু 100 এই অঙ্ক করে ফ্রি অ্যান্ড্রোজেন ইন্ডেক্সটা হচ্ছে বের করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এগুলো সব নতুন ইনফরমেশন, এগুলো পুরানো বইয়ে কিন্তু ছিল না। এবার হচ্ছে আসেন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে একদম 1 নম্বর ইনভেস্টিগেশন হচ্ছে আবার সোনোগ্রাফি, ঠিক আছে। দেখেন অ্যাবডোমিনাল টিভিএস কিছু কিন্তু স্পেসিফাই করা নাই, বলা হচ্ছে সোনোগ্রাফি, ঠিক আছে। স্পেশালি আমরা টিভিএসটাকে কিন্তু অনেক প্রেফারেন্স দিচ্ছি, বিকজ ওবেস মহিলাদের হলো পেটের চর্বি ভেদ করে আল্ট্রাসাউন্ড করে খুব ভালো রিপোর্ট অনেক সময় পাওয়া যায় না, তাই ওবেস পেশেন্টের কথা চিন্তা করে আমরা টিভিএসকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো টিভিএসে আমরা যে ফ্রিকোয়েন্সিটা ইউজ করি সেটা হচ্ছে এখানে 8 মেগাহার্টজ পর্যন্ত লাগে, ঠিক আছে। তো ওবেস বলতে আমরা কি বোঝাচ্ছি, যার বিএমআই বেশি, বিএমআই কত বেশি, 25-এর বেশি হলেই আমরা ওবেসে ফেলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা টিভিএস এর রিপোর্টে কি পাবো, আমরা একটা পাবো ওভারিয়ান হচ্ছে গিয়ে ভলিউম বেশি, যেটা হলো মোর দেন 10 কিউবিক মিলিমিটার। তারপরে হচ্ছে আমরা পাবো ওই যে মনে আসছে ফলিকল নাম্বার 12 বা তার চেয়ে বেশি হবে, পেরিফেরালি অ্যারেঞ্জড ফলিকল, প্রত্যেকটা সাইজ হবে 2 to 9 মিলিমিটারের মধ্যে। আল্ট্রাসাউন্ডে আমরা এই দুইটা ফিচারই কিন্তু পাচ্ছি, ঠিক আছে। এরপরে হচ্ছে তার স্পেসিফিক এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি চিন্তা করে আর অনেক কিছু আসবে। যেমন দেখেন আমরা কি বললাম একটু আগে, এলএইচ এর অ্যাবনর্মালিটি হয়। এখন দেখেন একটু রিকলে যাই, এইচপিও এক্সিস্ট, তাই না। হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস্ট। হাইপোথ্যালামাস থেকে কি আসে, জিএনআরএইচ। পিটুইটারি থেকে কি আসে, এলএইচ, এফএসএইচ। আর ওভারি থেকে তারপরে বাকি জিনিসপত্র আসে, স্পেশালি এস্ট্রোজেন। তো জিএনআরএইচ হচ্ছে ওকে স্টিমুলেশন দিবে, ওরা হচ্ছে ওভারিকে স্টিমুলেশন দিবে, এটাই হচ্ছে আমার নর্মাল সাইকেল। তো পিসিওএস এ দেখা যায় জিএনআরএইচ এর পালস অ্যামপ্লিটিউড বাড়ে, ঠিক আছে। আমাদের অ্যামপ্লিটিউড আছে, ফ্রিকোয়েন্সি আছে, তো ওদের হচ্ছে জিএনআরএইচ এর পালস অ্যামপ্লিটিউড বাড়তেছে, ঠিক আছে। সো যেহেতু হচ্ছে পালস অ্যামপ্লিটিউড বাড়তেছে, সো ওর প্রভাবে হচ্ছে গিয়ে এখানে কাহিনী ঘটে। জিএনআরএইচ এর যখন পালস অ্যামপ্লিটিউড বাড়ে, এটার সাথে এলএইচ এর বেশি সম্পর্ক, আর ফ্রিকোয়েন্সি বাড়লে এফএসএইচ এর বেশি সম্পর্ক। তাই যেহেতু অ্যামপ্লিটিউড বাড়ে, তাই ওটার প্রভাবে দেখা যায় এলএইচটা হচ্ছে বেশি বাড়া শুরু করে। তাহলে কি হয়, তাহলে এখান থেকে এলএইচ লেভেলটা এলিভেশন হয়ে যায়। তো যখন দেখেন এলএইচ বাড়তেছে বাট এফএসএইচ কিন্তু সমানতালে বাড়তেছে না, দ্যাটস ওয়াই এলএইচ এফএসএইচ রেশিওটা চেঞ্জ হয়ে যায়। রেশিও চেঞ্জ হয়ে মোর দেন 3:1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই গেল আরেকটা কথা। এবার হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ যে অ্যান্ড্রোজেন সেটা হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি হাইপার অ্যান্ড্রোজেনিজম কোত্থেকে হচ্ছে, আমরা একটু আগে বললাম ওভারি অ্যাড্রেনাল, মেইনলি ফ্রম ওভারি, এটা অলরেডি আমি বলে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা বলতেছি হাইপার অ্যান্ড্রোজেনেমিয়া হচ্ছে অ্যান্ড্রোজেন লেভেল বেশি। তো অ্যান্ড্রোজেন বলতে আমরা কি কি বোঝাচ্ছি, টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেনেটিয়ন, ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন সালফেট আর 11 অক্সিজেনেটেড অ্যান্ড্রোজেন, ঠিক আছে। এই 4টা জিনিসকে আমরা স্পেসিফিক্যালি বোঝাচ্ছি, এগুলো সবগুলো লেভেল হচ্ছে এলিভেটেড থাকার কথা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন পাশাপাশি ওদের কিন্তু সার্কুলেটিং এস্ট্রোজেন বেশি থাকে। এখন হয়তো অনেকের একটু কনফিউশন হবে, আপু এতক্ষণ বলতেছে অ্যান্ড্রোজেন বেশি, অ্যান্ড্রোজেন বেশি, এখন আবার এস্ট্রোজেন কোত্থেকে চলে আসলো ভাই? ইয়েস, কোত্থেকে আসলো একটু দেখাই। এস্ট্রোজেন হচ্ছে আসলো বিকজ হচ্ছে তার আনঅপোজ এস্ট্রোজেন লেভেলটা বাড়লো। কেন দেখেন, জাস্ট একটু করে জাস্ট রিকল করে দিই। যখন হচ্ছে আমাদের এইচপিও এক্সিস্টটা হচ্ছে ব্যালেন্স থাকে, সবকিছু একটা ব্যালেন্সে চলে, এস্ট্রোজেনকে হচ্ছে গিয়ে অপোজ করার জন্য প্রজেস্টেরন আসে, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা হলো একটু জাস্ট মনে করে দেখেন, এটা হচ্ছে এখানে লেখা না, আমি জাস্ট আপনার মনে করার সুবিধার জন্য বলতেছি। প্রত্যেক মাসে ওভারি থেকে একটা ওভুলেশন হবে। ওভুলেশন যখন হচ্ছে তখন কি হচ্ছে দেখেন, আমরা জানি ওভুলেশন হওয়ার আগে একটা ফলিকল ম্যাচিউর হবে। যখন ফলিকলটা ম্যাচিউর হবে, ম্যাচিউর ফলিকলটা হচ্ছে থেকে প্রচুর এস্ট্রোজেন আসবে, তাহলে এস্ট্রোজেন পিকে যাবে, ঠিক আছে। এস্ট্রোজেন যখন পিকে যায়, এই এত বেশি এস্ট্রোজেনের প্রভাবে তখন এলএইচ হচ্ছে কি একটা ধাক্কা খায়, ঠিক আছে। মানে এত বেশি এস্ট্রোজেন যখন হয়, জিএনআরএইচ হচ্ছে তখন হঠাৎ করে অ্যামপ্লিটিউডে অনেক বাড়ে, সো এলএইচ খুব বেশি বাড়ে। সো তখন কি হয়, এলএইচ হচ্ছে সার্জ শুরু হয় এবং একটা সময় এলএইচ হচ্ছে পিকে যায়, ঠিক আছে। তো এলএইচ সার্জের জন্য তখন ধাক্কা খেয়ে পুটুস করে ওভারি থেকে ওভুলেশন হয়। তো ওভুলেশন যখন হলো, যে ফলিকল থেকে সে বের হয়ে গেল, সেই ফলিকলটার তখন নাম হয়ে যায়, এতক্ষণ নাম ছিল গ্রাফিয়ান ফলিকল, এখন সে হয়ে যাচ্ছে কর্পাস লুটিয়াম। সেই কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন আসে। সেই প্রজেস্টেরন হচ্ছে এই দুষ্ট এস্ট্রোজেনকে হচ্ছে তখন শাসন করে, তুই কিন্তু বেশি বাড়তে পারবি না, ঠিক আছে, এরকম। বাট যার হচ্ছে ওভুলেশন হয় না, মানে অ্যানোভুলেশন হয়, তার কিন্তু শাসন করার জন্য কোনো প্রজেস্টেরন আসে না। সো এস্ট্রোজেন একাই হচ্ছে মাতব্বর, সে একা একাই সব শয়তানি করতে থাকে। এই কথাটা হচ্ছে আমরা অনেক
মানে ওই লম্বা ক্লাস নিয়ে হচ্ছে এই পুরো জিনিসটা বোঝাই সবসময়। তো আজকে হচ্ছে তো আমি ওই ক্লাসে নাই, তাই হচ্ছে এটা আমরা শর্টকাটে একটু রিকল করে দিলাম, ঠিক আছে? তো এই যে হচ্ছে এস্ট্রোজেন যখন একা একা থাকবে, ফ্রি এস্ট্রোজেন দুষ্টুমি করার জন্য, মাতব্বরি করার জন্য সে যথেষ্ট, এবং সে তখন হচ্ছে দুষ্টামি করবে। দুষ্টামিটা কি হবে? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া। হাইপারপ্লেসিয়া হয়ে হয়ে একটা সময় সে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার করতে পারে। তাই পিসিওএস এর পেশেন্টের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে? এখন বলেন, এই যে অনেকে বসে বসে আরে পিসিওএস হচ্ছে কি হয়েছে, পারতাম না চিকিৎসা করতে, বসে আছে, হয়তো ভাবতেছে ঠিক আছে আমার বাচ্চা দরকার নেই, চেহারা সুন্দর দরকার নেই, মাসিক দরকার নেই, কিন্তু ভবিষ্যতে যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা হবে তখন কি হবে? তাই হচ্ছে গিয়ে ভবিষ্যতের কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন দেখেন আরেকটা ব্যাপার, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, ওদেরকে আমি বলি মুরব্বী। মুরব্বীরা হচ্ছে গিয়ে দুষ্টু বাচ্চাদেরকে আটকে রাখে। তো এখন যখন ইস্ট্রোজেন হচ্ছে লেভেল আপনার বেশি থাকে, মানে ফ্রি হতে পারে কখন? যখন মুরব্বী কমে যায়। তো মুরব্বী কমে যায়, এই জন্য হলো ফ্রি হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, দুষ্টুগুলার দুষ্টামি করার চান্সও বেশি থাকে। তো সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন লেভেল পিসিওএস এ হচ্ছে কমে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, হার্সুটিজম কিন্তু সবার থাকে না, দেখবেন কারো অনেক বেশি থাকে, কারো কম থাকে। যাদের হার্সুটিজম থাকে তাদের হলো ডিহাইড্রোটেস্টোস্টেরন লেভেল হচ্ছে বেশি পাওয়া যায়, ঠিক আছে? এবং এটার সাথে রিলেটেড এনজাইমও তাদের বেশি থাকে, যেটা হচ্ছে 5 আলফা রিডাকটেজ এনজাইম, ঠিক আছে? এটা আমরা বেশি পাই। এরপরে হচ্ছে আসেন, কারো কারো ক্ষেত্রে হচ্ছে আপনার 3 আলফা অ্যান্ড্রোস্টেনেডিওল গ্লুকোরোনাইড, এটা বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, কারো কারো ক্ষেত্রে। এখন দেখেন সবার কিন্তু হার্সুটিজম থাকে না, ঠিক আছে? যারা নন হার্সুটিজমে থাকে তাদের কিন্তু হলো টেস্টোস্টেরন, ডিহাইড্রো এপিএন্ডোস্টেরন সালফেট বেশি থাকলেও এটা কিন্তু হচ্ছে নর্মাল থাকে। তার মানে যাদের হার্সুটিজম বেশি থাকে শুধুমাত্র তাদেরই হচ্ছে এটা আপনি বেশি পাবেন। নন হার্সুটিজমের ক্ষেত্রে আপনি অন্য অ্যান্ড্রোজেন বেশি পেলেও এটা কিন্তু বেশি পাবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে অনেক সময় দেখা যায় পিসিওএস যাদের থাকে তাদের অনেকেরই হচ্ছে প্রোলেক্টিন লেভেলও হাই থাকে, ঠিক আছে? আচ্ছা, পিসিওএস যাদের থাকে তাদের অনেকেরই হচ্ছে ওজিটিটি ইম্পেয়ার্ড পাওয়া যায়। কেন? বিকজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। সো তাদের অনেকেরই হচ্ছে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে যায়, ঠিক আছে? আর স্পেশালি পিসিওএস যারা অনেক বেশি ওবেজ হয়, ওবেজদের হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার চান্স অনেক বেশি। আবার অনেকে হচ্ছে শুকনা মহিলা বাট পিসিওএস আছে, ওদেরকে আমরা লিন পিসিওএস বলি, এই সংখ্যাটা খুবই কম। তাদের সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স কম থাকে, থাকে না তা না, বাট কম থাকে, ঠিক আছে? তো পিসিওএস এর একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, খুবই ক্লিয়ার, কিছু জিন থাকে যেটা হলো এটার সাথে ইনভলভ, ঠিক আছে? তো এখন হচ্ছে শুধু জিন থাকলেই হবে না। মনে করেন হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশে আছেন, আপনার পিসিওএস আছে, আপনার হচ্ছে জিনগত একটা ইনফ্লুয়েন্স আপনার মধ্যে আছে। আপনি যখন হচ্ছে আপনার বাচ্চাকে, ধর আপনার মেয়ে বাবু হলো, এখন আপনার মেয়েটার কি পিসিওএস হবে? আপনি এখন তাকে পাঠিয়ে দিলেন অন্য একটা দেশে, এখন সেই দেশের এনভায়রনমেন্ট কিন্তু একটা ব্যাপার। অর্থাৎ জিন খালি থাকলেই হবে না, জিনে হচ্ছে সাসেপ্টিবিলিটি থাকতে হবে। তার সাথে দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা কি? একটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল ইনসাল্ট, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ওয়েট গেইন, একটা হলো সাইকোলজিক্যাল স্ট্রেস, ঠিক আছে? ফিজিক্যাল না কিন্তু সাইকোলজিক্যাল স্ট্রেস। আপনি যতই হলো আরামসে শুয়ে বসে থাকেন, বাট মানসিক যে চাপ সেটা আপনাকে বেশি একটা ইমফাসিস দেয়। সো খালি জিনগত সাসেপ্টিবিলিটি থাকলেই হবে না, সাথে যখন ওয়েট গেইন আর সাইকোলজিক্যাল স্ট্রেস যুক্ত হবে তখন গিয়ে হচ্ছে তার পিসিওএসটা হলো ডেভেলপ করবে, আদারওয়াইজ হয়তো ডেভেলপ করবেই না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা বারে বারে বলতেছি ইনসুলিন রেজিস্ট্যান্স, তার মানে ইনসুলিন আসতেছে ঠিকই, বা সে কাজ করতে পারতেছে না, ঠিক আছে? যখন কাজ করতে পারবে না সে হচ্ছে ব্লাডে ফ্রি ঘুরে বেড়াবে, তো এই জন্য হচ্ছে আপনি ফ্রি ইনসুলিন লেভেল কিন্তু বেশি পাবেন। তো এখন এই যে দুষ্ট একা একা ঘুরে বেড়াচ্ছে, ইনসুলিন কোনো কাজ করতে পারবে না, যে কাজ পাবে না সে আকাজ করবে, তো এক্স্যাক্টলি সে আকাজ করবে। তার আকাজটা কি হবে? তার আকাজটা হবে হচ্ছে ফ্যাট সেলের উপরে, মানে অ্যাডিপোসাইটের উপরে গিয়ে হচ্ছে সে ওখানে প্রচুর পরিমাণে অ্যাডিপোকাইন প্রডিউস করবে, এবং অ্যাডিপোকাইনের প্রভাবে প্রচুর হচ্ছে ইনফ্লামেটরি মিডিয়েটার্স আসবে, স্পেশালি ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ঠিক আছে? তারপর লেপটিন, এগুলো আসবে খুব বেশি বেশি, আর অ্যাডিপোনেকটিন এইটা হচ্ছে কমে যাবে, ঠিক আছে? আলটিমেট রেজাল্ট কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে মোটা হওয়া, ঠিক আছে? মোট কথা, মোটা হওয়ার পিছনে যা যা করণীয় সে সব কিছুই করবে। এরপরে হচ্ছে আসেন ইনসুলিন রেজিস্ট্যান্স যার হচ্ছে, তার কাহিনী কি হচ্ছে, কেন ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে? ঘটনা যেটা হচ্ছে, ওদের সেরিন ফসফোরাইলেশন না হয়ে ওদের হলো লেস এফিশিয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, হওয়ার কথা হচ্ছে আপনার টাইরোসিন ফসফোরাইলেশন, সেটা না হয়ে ওদের সেরিন ফসফোরাইলেশনটা হচ্ছে তাও হলো লেস এফিশিয়েন্ট হচ্ছে,
ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। সো এই ফসফোরাইলেশনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। ঠিক আছে, আর কোথায় মানে এই ফসফোরাইলেশনটা হবে কোথায়? ইনসুলিন রিসেপ্টরে হওয়ার কথা। টাইরোসিন হচ্ছে বেশি বেশি সেরিন ফসফোরাইলেশন, তাও হচ্ছে ইফেক্টিভ হচ্ছে না। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এখন হচ্ছে আপনি যদি ফাস্টিং ইনসুলিন লেভেল করান, আপনি অবশ্যই সেটা বেশি পাবেন। কত বেশি? 25-এর বেশি। 25-এর বেশি হলে আপনি তাকে ইনসুলিন রেজিস্ট্যান্স ধরে ফেলবেন। এবং এইটা ছাড়া আরেকটা টেস্ট আছে, ফাস্টিং গ্লুকোজ ইনসুলিন রেশিও। যদি গ্লুকোজ ইনসুলিন রেশিও লেস দেন 4.5 হয়, তাহলে একদম ডেফিনিট ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে যদি হচ্ছে আপনি একটা ওজিটিটি করেন, আপনি ফাস্টিং ব্লাড গ্লুকোজ দেখতেছেন, ফাস্টিং ইনসুলিন দেখতেছেন, আপনি নিজেই অঙ্ক করে বের করতে পারবেন যে গ্লুকোজ আর হলো ইনসুলিন রেশিও কত। ঠিক আছে, আচ্ছা, যদি রেশিওটা লেস দেন 4.5 হয়, তাহলে সেটা সাজেস্ট করে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সো গেল। তো এখন হচ্ছে এই ইনসুলিনের সাথে আবার এলএইচ এর একটা ভালো সম্পর্ক আছে। যখন ইনসুলিন হচ্ছে কি এত বেশি বেশি থাকে, সে আবার এলএইচ এর উপরে হলো বেশি কাজ করে টু প্রডিউস অ্যান্ড্রোজেন। জিনিসটা হচ্ছে ওভারিতে থিকা সেল থাকে, গ্র্যানুলোসা সেল থাকে। থিকা সেল থেকে বের হয় অ্যান্ড্রোজেন, আর গ্র্যানুলোসা সেল থেকে বের হয় অন্য জিনিসপত্র। তো এখন থিকা সেলের উপরে কাজ করে কে মনে আছে? গাইনি চ্যাপ্টার 7-8-এর পড়া, পার্ট 1-এর জন্য বলতেছি এলএইচ। ঠিক আছে, এলএইচ থিকা সেলকে বেশি কাজ করায়, থিকা সেল থেকে লুইচ্চা হরমোন বের হয়, মনে আছে? আচ্ছা, হ্যাঁ। সো ইনসুলিন হচ্ছে কি আপনার তখন এই লুইচ্চামি করতে এলএইচ কে বেশি হলো সাপোর্ট দেয়, তখন লুইচ্চা হরমোনকে বেশি হেল্প করতেছে। সো দ্যাটস ওয়াই আপনার কি হচ্ছে, হচ্ছে আপনার অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি বেশি তৈরি হচ্ছে। ঠিক আছে, তো ইনসুলিন তাহলে বিহেভ করে অ্যাজ এ কোগোনাডোট্রপিন, তাই না? যেহেতু সে এলএইচ কে হচ্ছে গিয়ে হেল্প করতেছে, সঙ্গীর মতো থাকতেছে, দ্যাটস ওয়াই ইনসুলিনকে আমরা বলতেছি ইট বিহেভস লাইক এ কোগোনাডোট্রপিন। ঠিক আছে, আচ্ছা, সো গেল অনেকগুলা ইম্পর্টেন্ট কথা কিন্তু আমরা বলতেছি। ঠিক আছে, আচ্ছা, আবার যখন এত বেশি অ্যান্ড্রোজেন বের হবে, সেটাও হচ্ছে অনেক ভেজাল করতেছে। ওকে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলাফল হিসেবে কিন্তু আমাদের হাইপার অ্যান্ড্রোজেনেমিয়াও হতে পারে। ওকে, আচ্ছা, এখন আসেন, সব পিসিওএস মহিলা কি মোটা হবে? না, অনেকে হলো থিনার পিসিওএস এর মহিলাও হবে। যারা থিনার পিসিওএস মহিলা হয়, তাদের এলএইচ লেভেল কিন্তু আরো বেশি থাকে। ঠিক আছে, অর্থাৎ একটা মোটা মহিলা আর শুটকা মহিলার মধ্যে থিন মহিলার এলএইচ লেভেল আমরা আরো বেশি পাই। ওকে, আচ্ছা, আর একটু আগে তো বললাম, যেহেতু কোনো এখানে ওভুলেশন হয় না, কোনো কর্পাস লুটিয়াম হয় না, সো কোনো প্রোজেস্টেরন কিন্তু আসে না। ঠিক আছে, আচ্ছা, আর ওইদিকে হচ্ছে গিয়ে এস্ট্রাডিওল লেভেলটা হচ্ছে নর্মালি হচ্ছে বেশি থাকে। কেন? বিকজ হচ্ছে কি ওই যে আমরা বললাম, সে অপোজ করার জন্য কোনো প্রোজেস্টেরন সে পাচ্ছে না, সো এস্ট্রাডিওল বেশি থাকতেছে। এবং এই কারণে হচ্ছে গিয়ে আলটিমেটলি দুষ্টু বেশি এস্ট্রাডিওল যখন থাকবে, আমরা জানি এস্ট্রোজেন খুব মাতব্বরি করতে পছন্দ করে, শাসন করতে পছন্দ করে, সে তখন জিএনআরএইচকে হলো শাসন করবে যে খবরদার, এইচপিও এক্সিসের কথা মনে আছে যে খবরদার কোনো হচ্ছে কাজ করা যাবে না। এস্ট্রাডিওল যখন বেশি থাকতেছে, বিকজ ওকে অপোজ করার মতো কোনো প্রোজেস্টেরন নাই, সে তখন হচ্ছে জিএনআরএইচকে পালসিটিলিটিতে বাড়াবে, এলএইচ তখন বেড়ে থাকবে, আলটিমেটলি অ্যানোভুলেশন হবে। এটা হচ্ছে কি এখন এত বেশি মুখস্থ করার কিছু নাই, মনে না থাকলে আপনি হচ্ছে মেকানিজমটা জাস্ট একটু রিকল করেন। বাট বাকি যত ইনফরমেশন আমরা বললাম, কি বাড়ে কি কমে, প্রত্যেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, জানার জন্য দরকার। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আসেন আমরা করব অ্যান্টিমুলারিয়ান হরমোন। অ্যান্টিমুলারিয়ান হরমোনও হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট। এখানে অনেক ইনফরমেশন নতুন বইয়ে অ্যাড করেছে, যেগুলো এখানে পুরানো বইয়ে ছিল না। ঠিক আছে, আচ্ছা, সো অ্যান্টিমুলারিয়ান হরমোন হচ্ছে কি আপনার অ্যানোভুলেশনের সাথে খুবই রিলেটেড। ঠিক আছে, আমরা একটু আগে বললাম পিসিওএস এ হচ্ছে আমার এএমএইচ লেভেল কিন্তু বেশি থাকে, তাই না? কেন? বিকজ এই যে বললাম ইন্ডিপিন্ডি টিন্ডি অনেকগুলো থাকে, সবগুলা ইন্ডিপিন্ডি মিলে একটু একটু করে এমএইচ বের করে এমএইচ লেভেলটাকে হচ্ছে বাড়ায় দেয়। ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে একটা ব্যাপার। এটা একটা গুড নিউজ। গুড নিউজ হচ্ছে কোন অর্থে? যে এদের কিন্তু আপনার ফলিকল রিজার্ভ কিন্তু কম নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভালো নিউজ। আর এমএইচ কমে গেলে আমরা কিন্তু তাকে ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভের মহিলা হিসেবে আখ্যায়িত করে ফেলি। ঠিক আছে, আচ্ছা, তো এমএইচ যেটা করে, attenuates the sensitivity of FSH in stimulating granulosa cell। ঠিক আছে, আচ্ছা, এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখেন এমএইচ হচ্ছে আমার গোনাডোট্রপিন গুলোকে ভেজাল পাকায়। ঠিক আছে, এফএসএইচ এলএইচ দুটার সাথে একটু ভেজাল পাকাচ্ছে। ওকে, আচ্ছা, এখন যদি আপনি পিসিওএস এর মহিলাকে ল্যাপারোস্কোপি করেন, আপনি একদম চোখ বন্ধ করে তার চেহারাটা দেখতে পাবেন যেটা পলিসিস্টিক ওভারি হয়ে বসে আছে। ওকে, আচ্ছা, তাহলে এক্সাক্ট প্যাথোলজি আমরা যদিও ভালো করে জানি না, তারপরে অনেকগুলা কথা কিন্তু অলরেডি আমরা বলে ফেললাম।
ঠিক আছে? আজকে থেকে 2 বছর পরে হয়তো আরো অনেক নতুন কথা অ্যাড হবে, অনেক কথা এখান থেকে বাদ যাবে। ঠিক আছে? সো এখন তাহলে একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে অ্যাবনরমালিটি যেখানে থাকে, এইচপিও এক্সিসে একটা সমস্যা থাকতেছে হাইপোথ্যালামিক পিটুইটারি কম্পার্টমেন্টে। এরপরে হচ্ছে অ্যান্ড্রোজেন হচ্ছে লেভেলে একটা প্রবলেম থাকতেছে, অ্যান্ড্রোজেন এক্সেস থাকতেছে, সাথে হার্সুটিজম। এরপরে ওভুলেশন একটা প্রবলেম থাকতেছে, অ্যানোভুলেশন থাকতেছে। এরপরে ওবেসিটি থাকতেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতেছে, এবং তার সাথে লং টার্ম বেশ কিছু কনসিকুয়েন্স থাকে। এই হচ্ছে আমার 5টা প্যাথোফিজিওলজির হচ্ছে মেইন মেইন হেডিংস। এখন বলেন এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? অনেক নতুন ইনফরমেশন আমি দিলাম, বললাম। সো গলধকরণ করতে, প্রসেস করতে একটু টাইম লাগতে পারে, খুবই স্বাভাবিক। তাহলে একটু বলেন এটুকু পর্যন্ত ক্লিয়ার হলো কিনা। নেক্সট আমরা কি করবো একটু বলি, তাহলে একটু মাথায় আমরা প্রিপেয়ার হবো। আমরা এই যে 5টা এক্সিসের মানে প্রবলেমের জোনের কথা বললাম, প্রত্যেকটা জোন নিয়ে একটু আলোচনা করব। যেমন হাইপোথ্যালামিক পিটুইটারি কম্পার্টমেন্টটা নিয়ে আলোচনা করব, অ্যান্ড্রোজেন এক্সেস নিয়ে, অ্যানোভুলেশন নিয়ে, ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে, আর লং টার্ম কনসিকুয়েন্স নিয়ে। এরপরে হচ্ছে আমরা যাব ম্যানেজমেন্টে। ঠিক আছে? ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে একটু বলি, আজকে কিন্তু হচ্ছে আমরা আবারও বলতেছি দত্ত বেস পড়াশোনা করতেছি। সো আজকে কিন্তু হচ্ছে আমাদের খুব বেশি যে হচ্ছে আমরা পড়বো তা না, দত্তে যা লেখা আছে সেটুকুই পড়বো। যখন ম্যানেজমেন্ট বলতে হয় আমাদেরকে আরো অনেক কথাবার্তা বলতে হয়, সে অনেক কথাবার্তা প্লাস আপডেটের কথাবার্তা আমরা আরো একটা সেশনে ইনশাল্লাহ শেষ করবো। 2 মিনিট সময় দিলাম আপনাদেরকে এই পড়াশোনাটা হলো প্রসেস করার জন্য, মাথায় ঢোকানোর জন্য। ঠিক আছে? সো 2 মিনিট একটু ব্রেক দিচ্ছি, এর মধ্যে আমি কমেন্টগুলো করতেছি। মালিহা নুসরাত, হ্যাঁ আপু, নিয়মিত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু না কিছু নতুন অ্যাড হয়েছে। এখন নতুন বই হচ্ছে থেকে প্রশ্ন করবে এরকম হচ্ছে কোনো কথা নাই। আপনি নতুন বই হচ্ছে পড়তে গিয়ে মাথা অজ্ঞান করার একেবারেই প্রয়োজন নাই, আপনি যা পড়তেছেন সেটাই পড়েন। ঠিক আছে? আমরা যারা রিভ্যাম্পে আপনারা আছেন তাদেরকে নতুন ইনফরমেশন যেগুলো হচ্ছে একদম মাস্ট নো যদি কিছু থাকে আমার মনে হয় সেগুলো নিয়ে হচ্ছে আমরা আপনাদের লাস্টে সেশন করে দিব। ঠিক আছে? লাস্ট বলতে 25 তারিখের পরে। ওকে? আমরা তো অলরেডি আজকে রুটিন দিয়ে দিয়েছি আপনাদের কিভাবে কি হবে। সো নতুন বই পড়তে হবে, নতুন বই মিলাইতে হবে, এইসব প্যারা নেবেন না। বিকজ মিলে এখন পড়তে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে, সেটা করে খুব একটা ফ্রুটফুল কিছু হবে না। ঠিক আছে? বিভু, ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছিস? ওকে, এখন 2 মিনিট শেষ, আমরা শুরু করছি আবার। সো আমরা এখন করবো হাইপোথ্যালামিক পিটুইটারি কম্পার্টমেন্ট ইন পিসিওএস। আচ্ছা, আমার মনে হয় আমি একটা কাজ করি, আজকে হচ্ছে একদিনে সম্পূর্ণ পড়াটা আপনাদের মাথায় ঢোকাতে অনেক প্যারা লাগবে আমি জানি, কারণ এখন যেটা করবো এটা টোটালি প্যাথোফিজিওলজি রিলেটেড পড়া। এটা হচ্ছে এখন পড়লে মাথা দিয়ে উড়ে যাবে। আমি হচ্ছে আপনাদের অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা আমি করি, যে ক্লাসগুলো ভাগ করে নিতে পছন্দ করি, আমি এইটুকু পর্যন্ত আজকে রাখলাম। আগামীকালকে হচ্ছে আমি বাকি অংশ শেষ করবো। আগামীকালকে বাকি অংশ শেষ করার সাথে আমরা আরেকটা টপিক হচ্ছে পড়বো, সেটা হচ্ছে কি এখনই বলবো না, রিলেটেড একটা টপিক হচ্ছে আমরা কালকে পড়বো। তাহলে আগামীকাল রাত 9টায় আবারও হচ্ছে পিসিওএস এর ক্লাস হবে ইনশাল্লাহ, সেকেন্ড সেশন। এবং আগামীকালকে আমরা দত্তের সাথে জেফ কটও পড়বো। ওকে? দত্ত আর জেফ কট হচ্ছে আগামীকালকে আমরা ইনশাল্লাহ কভার দিব। আর এরপরে 3 নম্বর একটা সেশন হবে আপডেটেড সিনিয়রদের জন্য। ওকে? এইটুকু তাহলে রাখলাম, বিকজ যারা পার্ট 1 ট্রেনিং পার্ট 1 পরীক্ষার্থী তাদেরকে এখন একসাথে এত বেশি জিনিসপত্র মাথায় ঢুকাতে দিলে কোনো পড়াই মাথায় থাকবে না। সেইটুকু হচ্ছে কি আপনারা মাথায় ঢুকান। আগামীকালকে রাত 9টায় ইনশাল্লাহ সেকেন্ড সেশন। ওকে? কাটলাম তাহলে, আল্লাহ হাফেজ। কাটছি না, আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, জানার থাকলে জিজ্ঞেস করেন। দেখি আসি আমি, বলেন। আর যাদের কাজ আছে যেতে পারেন। 1 মিনিট 2 মিনিট ওয়েট করছি, কোনো প্রশ্ন থাকলে উত্তর দিচ্ছি।
মার্জি আপু ওকে, ইয়েস ওকে। ওকে ওকে ওকে, সবাই ওকেই বলতেছে, আর কোনো কমেন্ট পাচ্ছি না। ঠিক আছে, তাহলে কেটে দিলাম।